আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জিএসটির যে পরীক্ষাটি দিয়েছো অর্থাৎ 100টি এমসিকিউ এর যে পরীক্ষা দিয়েছো সেই এমসিকিউ এর উপরে আমরা এখন আমাদের যে সলভ ক্লাস সেটি নিব। সলভ ক্লাস নেওয়াকালীন সময়ে আমরা যে প্রতিটি প্রশ্ন আছে অর্থাৎ তোমরা যেগুলো পরীক্ষা দিয়েছো এই প্রশ্নগুলোর পাশাপাশি অর্থাৎ প্রতিটা প্রশ্নের উত্তর আমরা ব্যাখ্যা করব, পাশাপাশি ওই টপিক ভিত্তিক অর্থাৎ যে প্রশ্নগুলো আমরা তোমাদেরকে দিয়েছি ওই প্রশ্নর যে টপিক আছে এই টপিক ভিত্তিক আমরা বিস্তারিত আলোচনা করব এবং সম্পূরক তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন কি ছিল? আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পরিবেশের অন্তর্ভুক্ত? এখন আমাদের একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, এখানে মেইন কনফিউশনটা কোথায় হয়, আমরা এই জিনিসটা খুবই ভুল করি। এই জন্য প্রথমেই রেখেছি এই প্রশ্নটা, সেটা হচ্ছে আমরা যদি বলি আইন বা নীতি, আমরা যদি বলি আইন বা নীতি এই কথাটা যদি আমরা বলি সেক্ষেত্রে সেটা আমাদের আইনগত পরিবেশের মধ্যে যাবে। অর্থাৎ আইন বা নীতি এই ধরনের কথা যদি আমরা বলি সেটা হচ্ছে আইনগত পরিবেশ। কিন্তু একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্ভর করে ওই দেশের রাজনৈতিক দলগুলোর উপরে। যেমনটা আমরা 2024 সালে দেখেছি যে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, অর্থাৎ দেশের মধ্যে একটা ক্যাওস সৃষ্টি হয়েছে, এটা কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ দেখবে যে যে সরকার যখন ক্ষমতায় থাকে তার আন্ডারে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ এটা একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোটাই নির্ভর করে দেশের রাজনৈতিক দলগুলো কি করছে, দেশের রাজনৈতিক অবস্থা কেমন। এই জন্য আমরা এই বিষয়টা একটু খেয়াল রাখবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। কিন্তু আইন বা নীতি যেমন হচ্ছে আমরা বলতে পারি শিল্পনীতি, এরপরে আমরা বলতে পারি হচ্ছে পরিবেশ সংরক্ষণ নীতি, তারপরে হচ্ছে বিভিন্ন বিধিমালা, এগুলোকে আমরা বলতে পারি যে এগুলো হচ্ছে আইন বা নীতি অর্থাৎ আইনগত পরিবেশের অন্তর্ভুক্ত। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে কোন পরিবেশের অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। এখানে আরও একটা ব্যাপার কনফিউজিং আচ্ছা, আমি এর সাথে যদি বলি সামাজিক পরিবেশের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা যদি বলি দেশের সুনাম তাহলে সেটা যাবে সামাজিক পরিবেশের মধ্যে। কিন্তু আমরা যদি বলি শুধু সুনাম, অর্থাৎ শুধু সুনাম বলি, এই সুনামটা যাবে অর্থনৈতিক পরিবেশের মধ্যে। কারণ সুনামের একটা দেখবা যে আর্থিক মূল্য রয়েছে, সুনামের একটা আর্থিক মূল্য রয়েছে। আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করি তখন সুনামকে আমরা ডেবিট সাইডে দিই, অর্থাৎ অ্যাসেটের মধ্যে আমরা সুনামকে রাখি। যার কারণে আমরা বলছি যে আমাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে রাজনৈতিক পরিবেশ এবং দেশের সুনাম হচ্ছে সামাজিক পরিবেশ। কিন্তু শুধু সুনাম হচ্ছে আর্থিক মূল্যে যেহেতু পরিমাপ করা যায়, এটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। ওকে, আচ্ছা, আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে চলে যাই। গাছ কেটে কাঠ থেকে আসবাবপত্র তৈরি কোন শিল্পের অন্তর্ভুক্ত? তার মানে আমরা প্রথমে দেখছি যে আমাদের প্রকৃতিতে কিছু গাছ ছিল, সেই গাছ থেকে আমরা কি করলাম, কাঠগুলোকে কেটে নিয়ে আসলাম, সেই কাঠ থেকে আমরা দেখা গেল যে আসবাবপত্র তৈরি করছি। অর্থাৎ দেখো তো এখানে কি হচ্ছে, একটা কাজ শেষ হচ্ছে আরেকটা কাজ শুরু হচ্ছে, আরেকটা কাজ শেষ হচ্ছে আরেকটা কাজ শুরু হচ্ছে। অর্থাৎ একটা কাজ আরেকটা কাজের সাথে লিঙ্কড, অর্থাৎ একটা কাজ শেষ হলে তারপরে আরেকটা কাজ শুরু হবে। এভাবে আমাদের কার্যক্রমটি পরিচালিত হবে। এখন আমরা যদি দেখি যে এটা একটা কিসের মধ্য দিয়ে যাচ্ছে, এটা একটা প্রক্রিয়া, অর্থাৎ এই একটা কাজ শেষ হলে আরেকটা কাজ যখন শুরু হবে, পূর্ববর্তী কাজ শেষ না হওয়া পর্যন্ত পরের কাজটি শুরু হতে পারছে না। অর্থাৎ পরস্পর নির্ভরশীল কিছু কাজ যখন একত্রিতভাবে শেষ করার মাধ্যমে কোনো একটা কাঙ্ক্ষিত ফল লাভ করা যায়, তখন সেটাকে আমরা বলছি প্রক্রিয়া। তাহলে আমরা দেখছি যে এখানে প্রথমে গাছ থেকে কাঠ কাটা হচ্ছে, সেই কাঠ থেকে পরবর্তীতে আসবাবপত্র তৈরি হচ্ছে। এখন তাহলে আমরা বলতে পারি যে এটা একটা প্রক্রিয়া, অর্থাৎ যে কাজগুলো হচ্ছে ওয়ান বাই ওয়ান, এই জন্য এটাকে আমরা বলছি প্রক্রিয়া ভিত্তিক। এখন এইখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আরেকটু কনফিউজিং একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা বলি কৃষি শিল্প। অর্থাৎ আমরা যদি কৃষি শিল্প, সেটা কি আমরা
চার ধরনের কৃষি শিল্পের কথা আমরা বলি, এর মধ্যে ধরেন আমাদের হচ্ছে শস্য, মৎস্য, তারপরে বন, আরেকটা আছে। তো এই যে চার ধরনের কৃষি শিল্পের কথা বলি, ওর মধ্যে কিন্তু এটা যাবে না। ওটা হচ্ছে কৃষি শিল্প মানে কি, কৃষিতে আমরা চাষ করি। আবার আমরা যদি নিষ্কাশন শিল্পের কথা বলি, এইখানে একটা প্রবলেম হতে পারে। নিষ্কাশন হচ্ছে কাঠ যদি আমরা সংগ্রহ করি, প্রকৃতি থেকে যদি আমরা কাঠ সংগ্রহ করি, তাহলে সেটা নিষ্কাশন শিল্পের মধ্যে যাবে। ওকে, আর আমরা যদি প্রজনন শিল্পের কথা বলি, এটা হচ্ছে বংশ বিস্তারকরণ। বংশ বিস্তারকরণ অর্থাৎ নির্বাচিত উদ্ভিদের আমি কি করলাম, বংশ বিস্তার করলাম। এটা আমরা কিসে করতে পারি, এটা আমরা হচ্ছে হ্যাচারিতে করতে পারি। হ্যাচারিতে হচ্ছে রেণুপোনা সৃষ্টি করা, অথবা আমরা এটা নার্সারিকে বলতে পারি। নার্সারিতে কি করি, আমরা গাছের চারা উৎপাদন করি। এইগুলো কি করা হয়, বংশ বিস্তারকরণ করা হয়। সো এইটা আমরা দেখতে পাচ্ছি। সো এই তিনটা আমাদের হচ্ছে না, আমাদের অ্যান্সার হচ্ছে প্রক্রিয়া ভিত্তিক। ওকে, ব্যবসায়ের মৌলিক উপাদান কোনটি? অর্থাৎ আমরা একটা ব্যবসা করব, সো ব্যবসার সংজ্ঞা আমরা কি পড়েছিলাম, ব্যবসার একটা সংজ্ঞা আছে। ব্যবসার সংজ্ঞাটা আমরা কি দেখেছিলাম, মুনাফা অর্জনের উদ্দেশ্যে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। তাহলে এখানে আমরা কিছু পয়েন্ট উল্লেখ করছি। প্রথমে কি বলছি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে। তো মুনাফা অর্জনের উদ্দেশ্য মানে কি, আমরা অর্থ উপার্জন করতে চাচ্ছি। এরপরে আমরা কি বলছি, সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড। এখন অর্থনৈতিক কর্মকাণ্ড কি হতে পারে, আমরা এক্ষেত্রে উৎপাদন করতে পারি, আমরা এক্ষেত্রে পণ্য ক্রয় বিক্রয় করতে পারি, অথবা ক্রয় বিক্রয়ের সহায়তাকারী বিভিন্ন ধরনের কার্যক্রমে আমরা জড়িত থাকতে পারি। তাহলে এই যে ক্রয় বিক্রয়টা আমাদেরকে কি করছে, বিনিময়ের দিকটা ইন্ডিকেট করছে, অর্থাৎ বিনিময়টা আমাদের এখানে হচ্ছে। আবার দেখেন তো, আমরা যখন একটা ব্যবসা করি, ব্যবসার ক্ষেত্রে কি করি, আমরা আমাদের ব্যবসাতে ফিউচারে লাভ হবে কি হবে না এটা অনিশ্চিত, যার কারণে আমরা এখানে ঝুঁকি গ্রহণ করি। সো এক্ষেত্রে আমরা একটা কি নিচ্ছি, ঝুঁকি নিচ্ছি। যার কারণে আমরা বলতে পারি যে আমাদের এখানে ঝুঁকি, বিনিময় এবং অর্থ উপার্জন, এই তিনটাই হচ্ছে আমাদের ব্যবসার মৌলিক উপাদান। বুঝতে পেরেছি? ওকে, মাছ ধরা কোন ধরনের শিল্প? খুব গুরুত্বপূর্ণ এই পার্টটা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। মাছ ধরা, এখানে আমরা একটা জিনিস দেখি যে দুটা বিষয় কনফিউজিং হবে দুটা পার্টে। সেটা হচ্ছে এই যে উত্তোলন শিল্প আর হচ্ছে প্রজনন শিল্প। উত্তোলন শিল্পের আরেক নাম হচ্ছে নিষ্কাশন শিল্প। ওকে, সো এখন কনফিউশনটা কোথায় হবে, এখানে বলছে মাছ ধরা। এখন যদি আমরা বলতাম মৎস্য সংগ্রহ, মৎস্য না, আমরা এখানে বলতে পারি যে ধরেন মাছের রেণুপোনা উৎপাদন, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে মাছের রেণুপোনা উৎপাদন, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই ক্ষেত্রে তোমার আমরা দেখতে পাচ্ছি যে প্রজনন শিল্পের যে ব্যাপারটা, প্রজনন শিল্পে আমরা দেখি এই মাছের রেণুপোনা উৎপাদনের ব্যাপারটা প্রজনন শিল্প দেখে নির্বাচিত উদ্ভিদগুলোকে পুনরায় বংশ বিস্তারকরণ করা হয় অনেক বেশি পরিমাণে। কিন্তু মাছ ধরা মানে কি, আমাদের খাল বিল নদী নালা ইত্যাদি প্রতিষ্ঠানে, প্রতিষ্ঠানে যে মাছগুলো আছে, মাছগুলোকে আমরা ধরে নিয়ে আসি, অর্থাৎ সংগ্রহ করি, যেটার আরেক নাম হচ্ছে উত্তোলন শিল্প বা নিষ্কাশন শিল্প। আর বাকি যেগুলো আছে আমাদের উৎপাদন শিল্পটা কি, উৎপাদন শিল্পটা হচ্ছে আমাদের কারখানাতে আমরা যে ধরনের প্রোডাক্টগুলো তৈরি করি সেগুলোকে আমরা বলছি উৎপাদন শিল্প। আর সংযোগ শিল্প হচ্ছে আমাদের কোনগুলা, যেগুলোকে আমরা বিভিন্ন পার্টসগুলোকে একসাথে সংযুক্ত করি, অর্থাৎ বিভিন্ন পার্টসগুলোকে আমরা সংযুক্ত করে আমরা একটা শিল্পে রূপদান করি, সেই শিল্পটার নাম হচ্ছে
সংযোগ শিল্প, সেটা আমরা বলতে পারি এক্ষেত্রে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কম্পিউটার। ওকে, কম্পিউটার, ঠিক আছে। বাঁধ নির্মাণ কোন ধরনের শিল্প? বাঁধ নির্মাণ করাটা কোন ধরনের শিল্প? এটা আমরা দেখছি যে এখানে প্রজনন শিল্প সম্পর্কে আমরা অলরেডি জেনেছি, এটা হচ্ছে হ্যাচারি রেণুপোনা। নিষ্কাশন শিল্প মানে কি? প্রকৃতি থেকে সংগ্রহ করা। বাকি থাকে দুইটা শিল্প। এটা আমরা যদি একটু যৌগিক শিল্প সম্পর্কে জানি, যৌগিক শিল্পটা কি? একাধিক পদার্থের সংমিশ্রণ। সো আমরা একটা ব্যাপার কিন্তু একটু লক্ষ্য করি, এর আগে যেটা ছিল সংযোগ শিল্প, সংযোগ শিল্পে কিন্তু আমরা যেগুলোকে সংযুক্ত করছি ওটা আলাদা আলাদা একটা প্রোডাক্ট। যেমন একটা কম্পিউটার তৈরি করতে গেলে একটা মনিটর, একটা হচ্ছে সিপিইউ, একটা মাউস, একটা কিবোর্ড, এগুলো আলাদা আলাদা পণ্য, এগুলোকে একসাথে করে আমরা একটা কম্পিউটার তৈরি করছি। কিন্তু যখন যৌগিক শিল্পের কথা বলছি তখন কোনো আলাদা আলাদা পণ্য না, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থকে একসাথে করে আমরা যখন যে শিল্পটা করি সেটাকে আমরা বলছি যৌগিক শিল্প। যেমন হচ্ছে সাবান, সার। ওকে, আর সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে নির্মাণ শিল্প। অর্থাৎ আমরা কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ করি, যেমন হচ্ছে সেতু নির্মাণ, তারপরে হচ্ছে আমাদের রাস্তাঘাট, দালান কোঠা ইত্যাদি ইত্যাদি। সো এইগুলো হচ্ছে আমাদের কোন শিল্পের মধ্যে যাবে? সেটা হচ্ছে নির্মাণ শিল্প, যার কারণে বাঁধ নির্মাণটা নির্মাণ শিল্পের অন্তর্ভুক্ত হয়েছে। শেয়ার বাজার কোন পরিবেশের উপাদান? শেয়ার বাজার কোন পরিবেশের উপাদান? দেখেন তো, শেয়ার বাজারে আমরা কি করি? শেয়ার কেনাবেচা করি। এখন শেয়ার যে কেনাবেচা করলাম আমরা, এই শেয়ারটা একটা আর্থিক মূল্য রয়েছে, অর্থাৎ শেয়ারটা 100 টাকা, 10 টাকা, 1000 টাকা পার পিস একটা মূল্য রয়েছে, এবং এটা দেশের সেকেন্ডারি মার্কেটে বিক্রি হয়। অর্থাৎ কোন মার্কেটে? সেটা হচ্ছে সেকেন্ডারি মার্কেটে। আর এই সেকেন্ডারি মার্কেটে যেটা বিক্রি হচ্ছে এইটা একটা আর্থিক মূল্য রয়েছে, যার কারণে এটাকে আমরা সামাজিক বা রাজনৈতিক বা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিতে পারবো না, এটাকে আমরা দিব অর্থনৈতিক পরিবেশ। সেক্ষেত্রে আমরা যদি সামাজিক পরিবেশের কথা বলি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই পরিবেশে কোনগুলো যাবে? এগুলো যাবে হচ্ছে ধর্মীয় রীতি। অর্থাৎ আমাদের 6 ধরনের যে পরিবেশ আছে, এই 6 ধরনের পরিবেশের 4টা এখানে বলা আছে। যেমন ধর্মীয় রীতি, ঐতিহ্য, তারপরে হচ্ছে সমাজ ব্যবস্থা, এই ধরনের জিনিসগুলো আমাদের সামাজিক পরিবেশের মধ্যে যাবে। রাজনৈতিক পরিবেশ নিয়ে অলরেডি আমরা একটু বলেছি যে রাজনৈতিক পরিবেশের মধ্যে কোনটা যাবে, সেটা যাবে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আমরা বলেছি। এরপরে হচ্ছে দ্বিপাক্ষিক চুক্তি, অর্থাৎ বিভিন্ন দেশের সাথে যে চুক্তিগুলো, এই চুক্তিগুলা। তারপরে হচ্ছে রাজনৈতিক দলগুলোর কি অবস্থা, এইগুলা। প্রাকৃতিক পরিবেশ আপনারা সবাই জানেন, প্রাকৃতিক পরিবেশ হচ্ছে বন, নদ, নদী, মাটি, পানি, বায়ু, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের যত উপাদান আছে সকল কিছু এটার মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে আমাদের এখানে প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি যে শেয়ার বাজার হচ্ছে অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। এখন আসেন, বৃহদায়তন ব্যবসার পাশাপাশি ক্ষুদ্রায়তন এক মালিকানা ব্যবসা টিকে থাকার কারণ। বৃহদায়তন ব্যবসা বলতে এখানে কোনটাকে বোঝাচ্ছে? এখানে বৃহদায়তন ব্যবসা বলতে আমাদেরকে বোঝাচ্ছে কোম্পানি। কোনটা? সেটা হচ্ছে কোম্পানি বা যৌথ মূলধনী ব্যবসা। এই ব্যবসা যেটা, এই ব্যবসাটা কেন এই ব্যবসার পাশাপাশি কেন এক মালিকানা ব্যবসা টিকে থাকতেছে? তো আমরা দেখি এক মালিকানা ব্যবসার মুনাফা সর্বাধিক, এক মালিকানা ব্যবসা ঝুঁকিহীন বা নিরাপদ। এই যে আমরা যদি এক এক করে বাদ দেই, দেখেন আমরা যদি এক এক করে বাদ দেই, এটা বাদ যাবে। এক মালিকানা ব্যবসার মুনাফা সর্বাধিক না, কেন না? কারণ আমরা দেখেছি যে এক মালিকানা ব্যবসায় মালিক খুবই অল্প পরিমাণ মূলধন দেয়, যে মূলধন থেকে আসলে কম মুনাফা অর্জিত হয়। রেদার আমরা যে যৌথ মূলধনী কোম্পানির কথা বলি, সেই যৌথ মূলধনীতে একটা হিউজ অ্যামাউন্টের মুনাফা হয়, অর্থাৎ সেখানে একটা হিউজ অ্যামাউন্টের মূলধন ইনভেস্ট করা থাকে। এক মালিকানা ব্যবসায় ঝুঁকিহীন বা নিরাপদ। দেখেন আমরা বারবার বলি যে এক মালিকানা ব্যবসার দায়টা কি? দায় হচ্ছে অসীম। সো দায় যদি অসীম হয় তাহলে এখানে কি বলছে যে ঝুঁকিহীন, তাহলে তো ঝুঁকি না থাকার কোনো কারণ নেই, তাহলে মানে এটাও আমাদের ভুল যে
এক মালিকানা ব্যবসা ঝুঁকিহীন। এক মালিকানা ব্যবসা সরকারি সহযোগিতা পায় না, এক মালিকানা ব্যবসা সরকারি কোনো ধরনের সহযোগিতা পায় না, কারণ এখান থেকে সরকারের তেমন কোনো বেনিফিট নাই। এই যে ট্যাক্স বেনিফিট যেটা, এই ট্যাক্স বেনিফিটটা সরকার মূলত দেয় কাদেরকে? এটা দেয় হচ্ছে কোম্পানিকে, কোম্পানিগুলো যাতে গড়ে উঠতে পারে ঠিক মতো। ওকে, এবং তাহলে আমাদের বাকি থাকলো কোনটা? সেটা হচ্ছে এই যে এক মালিকানা ব্যবসা কিছু সুবিধা রয়েছে যা অন্য ব্যবসায় কল্পনা করা যায় না। যেমন এক মালিকানা ব্যবসার মালিকরা চাইলে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, অথবা তারা হচ্ছে নিজের মর্জি মতো চলতে পারে, সিদ্ধান্ত নিতে বিলম্ব হয় না। তারপরে হচ্ছে গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয়। এই এইরকম বিভিন্ন সুবিধার কারণে এক মালিকানা ব্যবসাটা এখনো পর্যন্ত টিকে আছে। নিম্নের কোন পক্ষ এক মালিকানা ব্যবসায়ের যাবতীয় ঝুঁকি ও ক্ষতি বহন করে? তাহলে এক মালিকানা ব্যবসায় মূলধন দেয় কে? সকল মূলধন সরবরাহ করে হচ্ছে মালিক। তাহলে সকল মূলধন যেহেতু মালিক সরবরাহ করে, সকল লাভ বা ক্ষতি কে বহন করবে? সেটা হচ্ছে মালিক। এক্ষেত্রে একটা ব্যাপার আছে হচ্ছে ব্যাংকের যে ব্যাপারটা, অর্থাৎ ব্যাংক কিন্তু মাঝে মাঝে এক মালিকানা ব্যবসায়ীকে ঋণ দেয়, কিন্তু ঋণ যদিও দেয়, এটা যদি এই ব্যবসাটা যদি হচ্ছে কোনো ধরনের ঝুঁকিতে পড়ে, তখন যদি কোনো ধরনের দায় বাকি থাকে বা কোনো ধরনের হচ্ছে লাইবিলিটি ক্রিয়েট হয়, সেক্ষেত্রে মালিকের যে ব্যক্তিগত সম্পত্তি আছে, অর্থাৎ আমার যে মালিক তার যে ব্যক্তিগত সম্পত্তি আছে, এই ব্যক্তিগত সম্পত্তি থেকে হলেও সেই ঋণটা পরিশোধ করতে হয়। তার কারণে আমরা বলতে পারি যে ব্যাংক কিন্তু এক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি নেয় না। ব্যাংক যে ঋণটা দিছে, সেই ঋণটা সে দরকার হয় মালিকের ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করেও আদায় করে নিতে পারবে, যার কারণে এক মালিকানা ব্যবসার সকল ঝুঁকি কে বহন করবে? মালিক। অংশীদারি ব্যবসার অন্যতম সুবিধা হলো একজন অন্যজনের জন্য দায়ী, দুইবার কর দিতে হয়, করের হার সর্বাধিক এ ও বি উভয়। দেখেন, এই যে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আমরা কি বলে থাকি? অংশীদারি ব্যবসাটা হচ্ছে আমাদের এমন একটা ব্যবসা যে ব্যবসায় হচ্ছে মালিক এক থাকে না, মালিকের সংখ্যা থাকে একাধিক, যার কারণে আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে আমার যারা বিজনেসের পার্টনার আছে, তারা তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমের মধ্য দিয়ে তারা হচ্ছে শুধু আমাদেরকে প্রভাবিত করে এমনটা না, তারা হচ্ছে টোটাল বিজনেসকে প্রভাবিত করে, যার কারণে তাদের একটা সিদ্ধান্তে আমাদের প্রতিষ্ঠানের কিন্তু ব্যাপক ধরনের একটা ক্ষতি সাধন হতে পারে। এটা কিন্তু আমরা সবসময় দেখে থাকি। পাশাপাশি তারা ধরেন কোনো কারণে দেউলিয়া হয়ে গেল, অর্থাৎ একজন অংশীদার কোনো কারণে যদি দেউলিয়া হয়, তার যে দায়টা, এই দায়টাও হচ্ছে কাদের ওপর বর্তাবে? এই দায়টাও বর্তাবে হচ্ছে আমাদের যারা অন্য অংশীদার আছে তাদের ওপরে এই দায়টা বর্তাবে, যার কারণে আমরা এই এক মালিকানা ব্যবসায় কিছু অসুবিধা দেখতে পাই, যেটার আমরা কয়েকটা অলরেডি বললাম। এই ধরনের যে অসুবিধাগুলো আছে, এই অসুবিধাগুলো আমরা কিভাবে ওভারকাম করতে পারি এটাও আমরা দেখব। সো এখন আমরা যদি প্রথমে অসুবিধাগুলোর মধ্যে যাই, তাহলে অসুবিধাগুলো কি কি হতে পারে? অসুবিধা হতে পারে আমাদের, আমরা দেখতে পাই যে অসুবিধা হতে পারে হচ্ছে ধরেন হচ্ছে অসীম দায়। হ্যাঁ, এটা কিন্তু একটা অসুবিধা, কারণ এটাও এক মালিকানা ব্যবসার মতো, এর দায়টা হচ্ছে অসীম। তারপরে হচ্ছে ওই যেটা আমরা এইখানে দেখতে পাচ্ছি, একজন অন্যজনের জন্য দায়ী। ওকে, তো এইটা আমাদের অ্যান্সার হবে, কিন্তু বাকিগুলো কেন হলো না? দুইবার কর দিতে হয়। এই যে দুইবার কর দেওয়া, এইটা মূলত দেয় হচ্ছে কোম্পানির যারা শেয়ার হোল্ডার আছে, তারা কোম্পানির শেয়ার হোল্ডাররা, অর্থাৎ আমার যারা কোম্পানির শেয়ার কিনছে তারা, কারণ কোম্পানিকে ইটসেলফ একটা ট্যাক্স দিতে হয় তার মুনাফা বন্টনের আগে। আবার কোম্পানির যে মুনাফা যেটা, সেটা যখন শেয়ার হোল্ডাররা পায়, এটার উপর তাকে আবার আয়কর দিতে হয়, অর্থাৎ এখানে দুইবার কর দিতে হয়। কিন্তু অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কি হয়? ওই অংশীদারি ব্যবসার যারা শেয়ার হোল্ডার আছে, তারা একবারেই
ব্যবসা থেকে একটা কর দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে তাদেরকে পার্সোনালি কোনো কর দিতে হবে না, অথবা তারা চাইলে হচ্ছে ব্যবসা থেকে কর না দিয়ে পার্সোনালি কর দিতে পারে। যার কারণে আমরা বলছি যে কোনোভাবেই অংশীদারি ব্যবসায়ীকে দুইবার কর দিতে হয় না। করের হার সর্বাধিক না, অংশীদারি ব্যবসায় করের হার সর্বাধিক না, এটা হচ্ছে কোম্পানি ব্যবসায়ের করের হার সর্বাধিক। যার কারণে অংশীদারি ব্যবসায়ের আরও কিছু অসুবিধা আছে, যেমন হচ্ছে আমরা বলতে পারি যে চুক্তির যে সম্পর্কটা, এই চুক্তির সম্পর্কটা যদি লিখিত না হয়, সেক্ষেত্রে লিখিত না হলেও অংশীদাররা হচ্ছে কোনো ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। অংশীদারি দলিলে উল্লেখ না থাকলে ফার্মকে প্রদত্ত ঋণের জন্য সুদ পাবেন। অর্থাৎ আমার যারা অংশীদার আছে তারা যদি প্রতিষ্ঠানে অংশীদারিত্বের ভিত্তিতে কোনো মূলধন দেয়, সেটা তো অংশীদার হিসেবে গণ্য করা হবে। কিন্তু তারা যদি ফার্মকে কোনো ধরনের ঋণ দেয়, অর্থাৎ অংশীদাররাই ফার্মকে কি দিল, ঋণ দিল, সেক্ষেত্রে যদি চুক্তিতে উল্লেখও না থাকে, অর্থাৎ দলিলে যদি উল্লেখও না থাকে, তাও সেক্ষেত্রে কয় পার্সেন্ট হারে ঋণের সুদ পাবে, সেটা হচ্ছে 6% হারে তারা ঋণের সুদ পাবে। বাংলাদেশে প্রচলিত সীমিত অংশীদারি আইন কত সালে? দেখেন এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হচ্ছে সীমিত অংশীদারি আইন। আমরা এতদিন পড়ে এসেছি হচ্ছে অংশীদারি আইন, সেটা হচ্ছে 1932 সালের। কিন্তু এখানে কি বলছে, সীমিত অংশীদারি আইন, যেটা হচ্ছে 1907 সালের। আমাদের সীমিত অংশীদারি আইন হবে 1907 সালের, আর আমাদের নর্মাল যে অংশীদারি আইন, অর্থাৎ শুধু অংশীদারি আইন, সেটা হবে হচ্ছে 1932 সালে। বুঝতে পেরেছি? ওকে। সম্প্রসারণের অসুবিধা কোন ব্যবসায় সবচেয়ে বেশি? অর্থাৎ আমি যে ব্যবসাটাকে বড় করব, এই বড় করতে গেলে কি দরকার, মূলধন দরকার। এই মূলধনটা সবচেয়ে কম আছে কোন প্রতিষ্ঠানে, সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ী। এক মালিকানা ব্যবসায়ের যারা মালিক আছে তারা মূলত একাই মূলধন ইনভেস্ট করে, যার কারণে তার মূলধনের পরিমাণটা সবচেয়ে কম হয়। এক্ষেত্রে হয়তো সে কয়েকজন থেকে ঋণ নেয়, ব্যাংক থেকে ঋণ নেয়, কিন্তু নিয়ে কত দূর পর্যন্ত সে আসলে যেতে পারবে, খুব বেশি দূর পর্যন্ত সে কিন্তু যেতে পারবে না। যার কারণে আমরা বলছি সম্প্রসারণের অসুবিধা কোন ব্যবসায় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসায় সবচেয়ে বেশি। মিসেস পিঙ্কি রহমান, মিস শারমিন এবং মিস ক্যাটরিনা একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। মিসেস পিঙ্কি, তার মানে এখানে কয়জন, মিসেস পিঙ্কি রহমান, মিসেস শারমিন এবং ক্যাটরিনা, 3 জন অংশীদারের কথা এখানে বলা হচ্ছে। অংশীদারি ব্যবসায়ের অংশীদার মিসেস পিঙ্কি রহমান অবসর গ্রহণের পর তার ছেলে আফনান, সে কিন্তু নাবালক, অর্থাৎ যার বয়স 18 এর কম, এটা বাংলাদেশে আমরা যেটা ধরি, ওই ব্যবসায় সকলের সম্মতিক্রমে কোন ধরনের অংশীদার হিসেবে বিবেচিত হবে। এখন আমরা নর্মালি অংশীদারি আইনে দেখি যে একজন নাবালক কি হইতে পারবে না, নাবালক হচ্ছে অংশীদার হতে পারবে না, নাবালক অংশীদার হতে পারবে না। কিন্তু অংশীদারি ব্যবসার অন্য অংশীদাররা যদি সম্মতি প্রদান করে, সেক্ষেত্রে নাবালক অংশীদার হতে পারবে। কিন্তু সেই ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, নাবালক যদি অংশীদার হয়, যতদিন পর্যন্ত সাবালক না হচ্ছে, অর্থাৎ সাবালক না হওয়া পর্যন্ত কি করতে হবে, তাকে হচ্ছে সীমিত অংশীদার হিসেবে গণ্য করা হবে। কি হিসেবে গণ্য করা হবে, সেটা হচ্ছে সীমিত অংশীদার। এবং সীমিত অংশীদার কেন, তার দায়টা কি থাকবে, সীমিত থাকবে, তার দায়টা হচ্ছে সীমিত থাকবে। অর্থাৎ আমার যে অংশীদার, তার দায়টা, অর্থাৎ নাবালক যে অংশীদার, সে অসীম দায়ের অন্তর্ভুক্ত হবে না, যেটা আমরা নর্মালি অংশীদার ব্যবসায় দেখে থাকি যে অংশীদারদের দায়টা হচ্ছে অসীম। কিন্তু যেহেতু সে একজন সীমিত অংশীদার, এই ব্যতিক্রমটা শুধু দেখা যাবে নাবালকের ক্ষেত্রে। সো নাবালকের ক্ষেত্রে তাহলে তাকে বলবো আমরা সীমিত অংশীদার, এবং তার দায়টি হবে অসীম। নিম্নের কোন পক্ষ অংশীদার হতে পারে না? দেখেন আমরা যে অপশনগুলো দেখছি অলরেডি হচ্ছে আমরা বলে ফেলেছি যে নাবালক কোনোভাবে অংশীদার হতে পারে না, কিন্তু হইতে পারে একটা বিশেষ কন্ডিশনে। তার মানে নাবালক এখানে অ্যান্সার। বিবাহিত মহিলা অংশীদার হতে পারবে, শেয়ার হোল্ডার অংশীদার হতে পারবে, মসজিদের ইমাম হতে পারবে। আর কারা কারা হতে পারবে না, যেমন
আমরা বলতে পারি বিদেশি শত্রু, বিদেশি শত্রু, রাষ্ট্রীয় দূত, রাষ্ট্রীয় দূত, তারপরে হচ্ছে সরকারি কর্মচারী বা কর্মকর্তা বৃন্দ, এরপরে হচ্ছে আমাদের যে কেউ যদি উন্মাদ হয়ে থাকে সে পারবে না, মানসিক ভারসাম্য যার নাই অর্থাৎ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি সেও অংশীদার হতে পারবে না। তো এই ধরনের আরও অনেক ব্যক্তিবর্গ আছে যারা হচ্ছে আমাদের অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অংশীদার হতে পারবে না। এ বাদে যারা আছে মোটামুটি যে বিবাহিত মহিলা, শেয়ার হোল্ডার, মসজিদের ইমাম, এরা অংশীদার হতে পারবে। অংশীদারি ব্যবসা অবৈধ কিংবা সদস্য সংখ্যা 2 জনের কম হলে কোন ধরনের বিলোপ সাধন হয়? যেহেতু বলছে অবৈধ ঘোষণা করছে, তো অবৈধ ঘোষণা করলে সেটা মূলত আমাদের এই যে বাধ্যতামূলক বিলোপ সাধন আছে, এই বাধ্যতামূলক বিলোপ সাধন হবে। এই ক্ষেত্রে আমরা যদি বাকিগুলা দেখি যে আদালতের মাধ্যমে বিলোপ সাধন কিভাবে হতে পারে, যদি আবেদন করে, অংশীদাররা যদি আবেদন করে, সকলের আবেদন করলে সেক্ষেত্রে আদালতের মাধ্যমে বিলোপ সাধন হতে পারে। সকলের সম্মতিক্রমে কিভাবে হতে পারে, যে সকলে মিলে সিদ্ধান্ত নিল যে আমরা এই বিজনেসটা আর চালাবো না। এরপরে বিশেষ ধরনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, বিশেষ ধরনের দেখা গেল কোন একটা নির্দিষ্ট আমরা নির্দিষ্ট উদ্দেশ্য অথবা সময়ের জন্য আমাদের এই যে অংশীদারি ব্যবসাটা আছে সেটা গঠন করা হয়েছে, ওই নির্দিষ্ট উদ্দেশ্য অর্জন করা শেষ বা ওই সময় শেষ হয়ে গিয়েছে, এখন আমরা আমাদের এই অংশীদারি ব্যবসাকে বন্ধ করে দিব। সো এটাকে আমরা বলি বিশেষ ধরনের বিলোপ সাধন। এখন আমরা পরপর 3টা প্রশ্ন দেখব। 3টা প্রশ্ন হচ্ছে সেম ক্যাটাগরির, কিন্তু এখানে একটা পার্থক্য আছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা নোটিশ কতদিন পূর্বে প্রদান করতে হয়? এটা হচ্ছে 21 দিন পূর্বে। পরেরটা, কোম্পানির বিশেষ সভার নোটিশ কতদিন পূর্বে দিতে হয়? সেটা হচ্ছে 21 দিন পূর্বে। কোম্পানির বিধিবদ্ধ সভার নোটিশ কতদিন পূর্বে দিতে হয়? এটা হচ্ছে 21 দিন পূর্বে। এখন 3টার উত্তরই হচ্ছে 21 দিন, কিন্তু কোনটা কি? প্রথমে আসি বার্ষিক সাধারণ সভা। এটা হচ্ছে প্রতি বছর হবে, প্রতি বছর কোম্পানি অ্যারেঞ্জ করবে এবং এইটা অ্যারেঞ্জ করার 21 দিন পূর্বে তাদেরকে নোটিশ দিতে হবে এবং কোম্পানি গঠনের 8 মাসের মধ্যে প্রথম বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে হবে। অর্থাৎ কোম্পানি যতদিন গঠিত হয়েছে, কোম্পানি কার্যক্রম শুরু হয়েছে, তার থেকে প্রথম 18 মাসের মধ্যে, যেহেতু বার্ষিক সাধারণ সভা বলছি 12 মাস পর পর হয়, কিন্তু প্রথম বছরে যেটা সেটা একটু লেট করে শুরু করা যেতে পারে, অর্থাৎ 18 মাসের মধ্যে এই বার্ষিক সাধারণ সভা করতে হবে। এরপরে আসেন বিশেষ সাধারণ সভা। এটা হচ্ছে কোনো একটা বিশেষ মুহূর্তে, যদি বিশেষ মুহূর্তে হঠাৎ করে সভা করার প্রয়োজন হয় তখন। কোম্পানির বিধিবদ্ধ সভার নোটিশ প্রদান করতে হয় কতদিন পূর্বে? এখন দেখেন, বিধিবদ্ধ সভা বলতে আমরা কোনটাকে বুঝি? বিধিবদ্ধ সভা হচ্ছে আপনার যে সভাটা কোম্পানির গঠনের পরে তার জীবনকালে একবারই করতে হয়। বিধিবদ্ধ সভা হচ্ছে তার জীবনকালে যে সভাটা একবার করতেই হয়, সেটাকে আমরা বলি বিধিবদ্ধ সভা। এই বিধিবদ্ধ সভা অর্থাৎ যে কোনো সভা করতে গেলে অ্যাটলিস্ট 21 দিন পূর্বে আমাদেরকে জানাতে হবে। আমাদের যারা শেয়ার হোল্ডার আছে বা অন্যান্য পক্ষ যারা আছে, অর্থাৎ আমাদের মিটিংয়ে যারা উপস্থিত থাকবে, তাদেরকে আমাদের 21 দিন পূর্বে নোটিশ দিতে হবে। নিম্নের কোন ধরনের প্রতিষ্ঠান ঋণপত্র ইস্যু করতে পারে? দেখেন, সবাই ঋণপত্র ইস্যু করতে পারে না। যেমন কোম্পানির অংশীদারি ফার্ম, কোম্পানি অংশীদারি ফার্ম বলতে আসলে আমরা কিছু বুঝি না। এরপরে প্রাইভেট ও পাবলিক লিমিটেড, না, শুধুমাত্র পাবলিক লিমিটেড হচ্ছে ঋণপত্র ইস্যু করতে পারে, প্রাইভেট লিমিটেড ঋণপত্র ইস্যু করতে পারে না। তার মানে এটাও হচ্ছে না। তার মানে একমাত্র কারা ঋণপত্র ইস্যু করতে পারে? যারা ঋণপত্রটা ইস্যু করা হয় কোথায়? প্রাইমারি মার্কেটে। প্রাইমারি মার্কেট মানে কি? যেখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সিকিউরিটিজ বিক্রি হয়। সিকিউরিটিজ কি হইতে পারে? এই সিকিউরিটিজ হচ্ছে আপনার
সেটা হচ্ছে বন্ড হতে পারে, সেটা হচ্ছে শেয়ার হতে পারে। এগুলো কোথায় বিক্রি হয়? সিকিউরিটিসগুলো আমাদের প্রাইমারি মার্কেটে প্রথমবারের মতো বিক্রি হয়। এরপরে আমরা পরবর্তীতে ট্রেডিং করার জন্য আমরা হচ্ছে সেকেন্ডারি মার্কেটে এগুলো কেনাবেচা করি। সো এই সিকিউরিটিস বিক্রি যে আমরা করব প্রাইমারি মার্কেটে, এটার একমাত্র দাবিদার হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। এখন ঋণপত্র যেহেতু প্রাইমারি মার্কেটেই বিক্রি করব, সেক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানি তো প্রাইমারি মার্কেটে হচ্ছে কোনো কিছু সেল করতে পারবে না। এটা নিজেরা কয়েকজন বিশেষ ইনস্টিটিউশনাল ইনভেস্টরের মাধ্যমে তারা হচ্ছে ফান্ড কালেক্ট করে। সেক্ষেত্রে একমাত্র বাকি থাকে হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, যারা প্রাইমারি মার্কেটে সিকিউরিটিস ইস্যু করতে পারবে। তার মানে তারাই হচ্ছে এই ঋণপত্র ইস্যু করতে পারবে। পরের প্রশ্ন, 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক পর্ষদের সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 3 জন। এরপরে 3-এর গুণিতক হিসেবে বাড়বে, 3-এর গুণিতক হিসেবে এটা বৃদ্ধি পাবে। ওকে। বিবরণপত্র প্রচারের কতদিনের মধ্যে ন্যূনতম পুঁজি সংগ্রহ করতে হয়? এখন বিবরণপত্র কি? বিবরণপত্র হচ্ছে আমি যে শেয়ার বিক্রি করব, শেয়ার সম্পর্কে অথবা আমার যে কোম্পানি আছে এই কোম্পানি সম্পর্কে আমি যদি তথ্য দিতে চাই, সেক্ষেত্রে আমরা এই বিবরণপত্রের মাধ্যমে আমরা টোটাল আমাদের যারা টার্গেটেড কাস্টমার আছে, যারা অর্থাৎ কাস্টমার বলবো না, টার্গেটেড শেয়ার হোল্ডার আছে, তাদের কাছে আমরা বিবরণপত্র প্রচার করে আমরা একটা জানান দিই যে আমরা হচ্ছে এই ধরনের কোনো কিছু শেয়ার বাজারে আনতে যাচ্ছি। তাহলে এইটার জন্য কতদিন পূর্বে ন্যূনতম পুঁজি সংগ্রহ করতে হয়? কতদিন পূর্বে? সেটা হচ্ছে 6 মাস পূর্বে অথবা 180 দিন পূর্বে। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, কোম্পানি যদি এই 180 দিনের মধ্যে এই ন্যূনতম পুঁজি, অর্থাৎ এটা হচ্ছে কোম্পানির টোটাল মূলধনের 5%, এটা যদি সংগ্রহ করতে না পারে, সেক্ষেত্রে আগামী 10 দিন অর্থাৎ 180 দিন হওয়ার পরে 10 দিনের মধ্যে তাকে অবশ্যই কি করতে হবে? অর্থাৎ 180 দিনের মধ্যে তারা যদি ন্যূনতম পুঁজি কালেক্ট করতে না পারে, 181 দিন থেকে 190তম দিনের মধ্যে তাদেরকে ওই যে পুঁজিগুলো তারা অলরেডি কালেক্ট করে ফেলেছে সেটাকে তাদেরকে ফেরত দিতে হবে। এই 10 দিনের মধ্যে অর্থাৎ টোটাল 190 দিনের মধ্যে যদি তারা ফেরত দিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে ব্যাংক রেট আছে যেটা, অর্থাৎ ব্যাংক যে রেটটা আছে দেশে প্রচলিত, সেটার সাথে আরও 5% অ্যাড করে এই হারে তখন শুধু এই পুঁজিটা ফেরত দিলেই হবে না, তখন এই হারে পুঁজির সাথে এই হারে সুদও প্রদান করতে হবে। তো এইটাকে আমরা বলছি এই নিয়মটা। কোম্পানি নিবন্ধনের কতদিনের মধ্যে প্রথম বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে হয়? সেটা হচ্ছে 18 মাস। এটা আমরা অলরেডি বলে দিয়েছি যে নর্মালি 12 মাস হচ্ছে 1 বছরে, 12 মাসে হচ্ছে 1 বছর। তো বার্ষিক সাধারণ সভা বলতে আমরা 12 মাসকেই বুঝি, কিন্তু প্রথম বার্ষিক যে সাধারণ সভা সেটা 18 মাসের মধ্যেই করতে হবে। পরবর্তী যেগুলো আছে এগুলোর মাঝখানে গ্যাপ 15 মাসের বেশি হইতে পারবে না। অর্থাৎ প্রতি এক বার্ষিক সাধারণ সভা থেকে আরেক বার্ষিক সাধারণ সভার মধ্যে গ্যাপটা 15 মাসের বেশি হতে পারবে না। নিচের কোন বিবরণীটি সত্য? তাহলে আমরা একটু পড়ি। একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে শেয়ার হোল্ডারের সংখ্যা সর্বাধিক 20 জন। না, আমরা দেখেছি যে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডারদের সদস্য সংখ্যা 2 থেকে 50 জন। কত? 2 থেকে 50 জন। নিয়মতান্ত্রিক সমবায় সমিতিগুলো নগদ লেনদেনের ভিত্তিতে কারবার পরিচালনা করতে পারে। না, এখানে আসলে এই ধরনের কোনো নির্দেশনা নাই যে নিয়মতান্ত্রিক সমবায় সমিতিগুলো শুধুমাত্র নগদের ভিত্তিতে সমবায় সমিতি পরিচালনা করবে, এটা হচ্ছে না। একটি লিমিটেড কোম্পানিতে আলাদা একটা সত্তা থাকে যেটাকে আমরা বলি কৃত্রিম ব্যক্তি সত্তা। সেটাকে আমরা কি বলি? কৃত্রিম ব্যক্তি সত্তা। তাহলে এটা আমাদের হচ্ছে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটি পাবলিক লিমিটেড পার্টনারশিপ ফার্মের কোনো তফাৎ নাই। না, অবশ্যই তফাৎ আছে। অর্থাৎ একটা অংশীদারি ব্যবসা আর একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। একটা কোম্পানি আর একটা হচ্ছে অংশীদারি ব্যবসা, দুটার মধ্যে অলরেডি একটা পার্থক্য আছে। এবং আমরা বলতে পারি যে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে দায়টা হচ্ছে সীমিত, আর পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে দায়টা হচ্ছে অসীম।
কোন দলিলটি কোম্পানির পৃথক সত্তা সৃষ্টি করে? দেখেন এখানে আমরা আগে একটু দেখি দলিল কি কি আছে। প্রথমে কোম্পানি আইন, এই আইন দ্বারা মূলত কোম্পানি কি হয়? পরিচালিত হয়। কোম্পানি পরিচালিত হয়। পরিমেল নিয়মাবলী হচ্ছে কোম্পানির যে অভ্যন্তরীণ বিষয়গুলো আছে, অভ্যন্তরীণ বিষয়, এই অভ্যন্তরীণ বিষয়গুলো পরিচালনার ক্ষেত্রে হচ্ছে আমাদের এই পরিমেল নিয়মাবলীটা দরকার। স্মারকলিপি, স্মারকলিপিটা হচ্ছে কোম্পানির মূল দলিল, কোম্পানির মূল দলিল, এবং এখানে হচ্ছে টোটাল 6টা ধারা থাকে। 6টা ধারা, নাম ধারা, উদ্দেশ্য ধারা, মূলধন ধারা, সম্মতি ধারা এবং দায় ধারা, এইরকম 6টা ধারা আছে। এবং বিবরণপত্র সম্পর্কে আমরা অলরেডি জেনেছি। বিবরণপত্রটা হচ্ছে আমরা যে শেয়ার বাজারে ছাড়বো এইটার জন্য যেটার মাধ্যমে আমরা বিজ্ঞাপনটা দেই সেটা হচ্ছে বিবরণপত্র। আর সর্বশেষ যে নিবন্ধনপত্র, এটা আমরা কিভাবে পাই? নিবন্ধনপত্রটা পাই হচ্ছে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি। আমি আবারও বলছি, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি, অর্থাৎ আমাদের যারা যৌথ মূলধনী ব্যবসায়ের নিবন্ধক যিনি আছে তিনি মূলত আমাদেরকে নিবন্ধনপত্র দেয়। এই নিবন্ধনপত্র আমরা যখন পাই তখন একটা কোম্পানির একটা পৃথক সত্তা তৈরি হয়। কিভাবে? কোম্পানিটা একটা নিজস্ব নামে রেজিস্টার্ড হয়, কোনো ব্যক্তির নাম না, কোম্পানির নিজস্ব নাম, যার কারণে কোম্পানিকে তখন থেকে একটা আলাদা ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। যদি কোনো কোম্পানি বাংলাদেশের শেয়ার বাজারে শেয়ার ইস্যু করতে চায় তাহলে অনুমতি নিতে হবে কার থেকে? আমরা যদি বাংলাদেশে শেয়ার ইস্যু করতে চাই, বাংলাদেশের মেইন যে মানে শেয়ার রিলেটেড বিষয়গুলো দেখাশোনা করে মূলত এই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটাকে আমরা বাংলাদেশে বলি বিসেক। নর্মালি এটাকে বলা হয় সেক, এসইসি, কিন্তু বাংলাদেশেরটাকে বলা হয় বি অ্যাড করে বিসেক, অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এটাকে আমরা বলছি বিসেক, যেটাকে আমরা সেকও বলে থাকি। এর আন্ডারে মূলত ট্রেডিং হয় এই ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে, কিন্তু সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যেটা আছে সেইটা মূলত পারমিশন দেয় তাদেরকে। যখন আমরা সেকের একটা ফর্ম তাদের কাছে প্রেজেন্ট করি, আমাদের হচ্ছে বিবরণপত্রগুলো তাদের কাছে প্রেজেন্ট করি, তখন তারা আমাদেরকে অনুমতি দেয় যে আমরা বাজারে শেয়ার ছাড়তে পারবো কি ছাড়তে পারবো না। ওকে, একটি সমবায় সমিতি 2018 সালে মুনাফা করে টোটাল 1 লক্ষ টাকা। এই সমিতিকে সঞ্চিতি তহবিলে কত টাকা স্থানান্তর করতে হবে? এখন আমরা কিছু বিষয় আগে দেখি। আমাদের সমবায় সমিতিতে মূলত আমাদেরকে সঞ্চিতি তহবিলে বাধ্যতামূলকভাবে মুনাফার, বন্টনযোগ্য মুনাফার 15%, উন্নয়ন তহবিলে হচ্ছে 3%, অর্থাৎ এই 18% নর্মালি আমাদেরকে কি করতে হবে? মুনাফা, মানে যে মুনাফাটা হয়েছে এই মুনাফার 18% আগে কেটে রেখে বাকিটা বন্টনযোগ্য মুনাফা হিসেবে বিতরণ করতে হবে। কিন্তু নিচেরটা না দিলেও উপরের যে পার্টটা আছে অর্থাৎ সঞ্চিতি তহবিলের স্থানান্তর, এইটা অবশ্যই রাখতে হবে। সো 15% যদি হয় 1 লাখ টাকার উপরে 15%, 15/100 × 1 লাখ, তাহলে কত হবে? সেটা হবে 15,000 টাকা। এই 15,000 টাকাকে আমাদের অবশ্যই কি করতে হবে? সঞ্চিতি রাখতে হবে। সমবায় সমিতির গঠনতন্ত্র হলো, তার মানে আমরা কোম্পানি যে ব্যবসা আছে, কোম্পানি ব্যবসার ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের গঠনতন্ত্র কি? তাদের গঠনতন্ত্র হচ্ছে পরিমেল বন্ধ, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি স্মারকলিপি। এরকমই অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আমাদের তাদের গঠনতন্ত্র আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে তাদের গঠনতন্ত্র হচ্ছে চুক্তিপত্র। এরকমই সমবায় সমিতির ক্ষেত্রে একটা গঠনতন্ত্র আছে, সেটা হচ্ছে উপবিধি। এই উপবিধি মূলত কি করে? অভ্যন্তরীণ ও বাহ্যিক এই দুই ধরনের
যে কার্যক্রম আছে, অর্থাৎ সমবায় সমিতি অভ্যন্তরে এবং বাইরে যে কাজগুলো করবে সেটা সম্পর্কে এটা দিক নির্দেশনা এই উপবিধি প্রদান করে। পরিমেল নিয়মাবলীও হচ্ছে আমার কোম্পানির সাথে রিলেটেড, যেটা হচ্ছে কোম্পানির অভ্যন্তরীণ বিষয়গুলো দেখাশোনা করে কোম্পানির। আর স্মারকলিপি হচ্ছে কোম্পানির গঠনতন্ত্র। কিসের গঠনতন্ত্র? হচ্ছে কিসের? কোম্পানির। তাহলে এটা হচ্ছে না। আর নিবন্ধনপত্র তো হচ্ছে কোম্পানির কি জন্ম সনদ। কিসের? কোম্পানির জন্ম সনদ। তাহলে এগুলো আমরা দেখলাম। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে উপবিধি। সকলের তরে সকলে আমরা কিসের মূল মন্ত্র? না, শিল্পেতে এটা যায় না, বাণিজ্যও যায় না, বিপণনেও যায় না। সমবায় সমিতিতে কি হয়? পারস্পরিক কল্যাণ সাধনের জন্য। পারস্পরিক কল্যাণ সাধন। পারস্পরিক কল্যাণ সাধনের জন্য যদি আমরা কোনো ধরনের বিজনেস ক্রিয়েট করি সেটাকে আমরা বলছি সমবায় সমিতি। রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি? একটা ব্যবসা যদি রাষ্ট্রীয় কাঠামোর হয়, অর্থাৎ ব্যবসায়ের কাঠামোটা যদি রাষ্ট্রীয় প্রকৃতির হয়, যেটা নিয়ন্ত্রণ করতেছে পুরোপুরি রাষ্ট্র অথবা 50% বেশি, অর্থাৎ 50% বেশি এর অধিক মালিকানা কার কাছে থাকবে? রাষ্ট্রের কাছে থাকবে। তখন সেটাকে আমরা বলি রাষ্ট্রীয় ব্যবসা। তো রাষ্ট্রীয় ব্যবসা কি জন্য হচ্ছে? এর মূল উদ্দেশ্য কি? রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে কি করা? জনকল্যাণ করা। আমাদের জনগণ যারা আছে তাদেরকে কল্যাণ করা হচ্ছে এর মূল উদ্দেশ্য। এখন নিচের কোনটি রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য না? রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য না, সেটা হচ্ছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। হ্যাঁ, রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চাইবে, অর্থনীতির ওপরে কার্যকর নিয়ন্ত্রণও রাষ্ট্রীয় রাখতে চাইবে, এবং তার কারণে সে বিভিন্ন ধরনের বিজনেস, যেমন হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে সরকারের কিছু বিজনেস আছে, যেমন হচ্ছে ডাক বিভাগ, তারপরে ওয়াসা। এগুলো কেন রাখে? এগুলো হচ্ছে একটা সরকার রাখে ওই দেশের জনগণকে একটু সহযোগিতা প্রদান করার জন্য। সো জনকল্যাণ করাও তার উদ্দেশ্য। কিন্তু বিষম উন্নয়ন এটা কার বৈশিষ্ট্য না? রাষ্ট্রীয় ব্যবসায়ের না। এটা মূলত যারা মানে অন্য যারা নিজেদের মতো করে যারা বিজনেস করে তাদের ক্ষেত্রে এই বিষম উন্নয়নটা তাদের ক্ষেত্রে যায় বলে আমরা বিশ্বাস করি। ওকে, নিচের কোনটি রাষ্ট্রীয় ব্যবসা না? অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসার প্রকারভেদ সম্পর্কে আমরা যেগুলো রাষ্ট্র পরিচালনা করে। দেখেন তো, বীমা কর্পোরেশন, বাংলাদেশে একটা সাধারণ বীমা কর্পোরেশন যেটা বাংলাদেশ সরকার নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে সাধারণ বীমা কর্পোরেশন। বাংলাদেশ পর্যটন সংস্থা, অর্থাৎ বাংলাদেশে যত পর্যটন কেন্দ্র আছে এই কেন্দ্রগুলোকে নিয়ন্ত্রণ করে এই সংস্থা। বাংলাদেশ বন উন্নয়ন সংস্থা সকল বনকে নিয়ন্ত্রণ করে এই বন উন্নয়ন সংস্থা। উপরে তিনটাই দেখেন হচ্ছে বাংলাদেশ সরকার দ্বারা অর্থাৎ রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু উত্তরা ব্যাংক হচ্ছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এটা কি? প্রাইভেট লিমিটেড কোম্পানি, যার কারণে আমরা এটাকে কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি রাষ্ট্রীয় ব্যবসার অন্তর্ভুক্ত নয়। নিচের কোনটি ব্যবসায়ে সংরক্ষণমূলক সেবা প্রদান করে? এখন এটার অ্যান্সার জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে ব্যবসাকে 3 ধরনের সেবা দেওয়া হয়। এটা হচ্ছে সহায়ক সেবা দেওয়া হয়, এটা হচ্ছে উদ্দীপনা, এটা হচ্ছে সমর্থন, আর একটা হচ্ছে সংরক্ষণ। এই যে 3 ধরনের সেবা ব্যবসাকে দেওয়া হচ্ছে, এর মধ্যে উদ্দীপনা কি? ব্যবসা একদম শুরুর পর্যায়ে ব্যবসা করতে তাকে আগ্রহী করা, তাকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া। এইগুলো মূলত কারা করে? এই যুব অধিদপ্তর, তারপরে মহিলা অধিদপ্তর, এগুলো হচ্ছে এরা করে। সমর্থনমূলক যে সেবাগুলো, এগুলো আবার কে দেয়? এগুলো হচ্ছে দেয় বিসিক, তারপরে হচ্ছে আপনার এনজিও, এগুলো হচ্ছে সমর্থনমূলক। এখন উদ্দীপনা কি? ব্যবসায়ের ক্ষেত্রে এগিয়ে আসার যে ব্যাপারটা। সমর্থনমূলক কি? সমর্থনমূলক হচ্ছে এই যে লাইসেন্সটাও হচ্ছে উদ্দীপনার মধ্যে যাবে। সমর্থনমূলক কি? তাদেরকে হচ্ছে বিভিন্ন ধরনের ঋণ প্রদান করে হেল্প করা। আর সর্বশেষ হচ্ছে সংরক্ষণমূলক কি?
পরিচালনাতে উদ্বুদ্ধ করা, ব্যবসা পরিচালনাতে উদ্বুদ্ধ করা। মানে পরিচালনাতে যে উদ্বুদ্ধ করব এটা কিভাবে করা যেতে পারে? কর কমিয়ে দিতে পারে। কর কমানো কার দায়িত্ব? এটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের দায়িত্ব। তারা দেখা গেল মাঝে মাঝে কোনো একটা ব্যক্তির হচ্ছে কর কম নিচ্ছে, সেক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড মূলত কি করছে? এই ক্ষেত্রে একটা সংরক্ষণমূলক সেবা দিচ্ছে। 2001 সালের অনুযায়ী সমবায় সর্বনিম্ন সদস্য কত? একটা সমবায় সমিতি করতে গেলে অ্যাটলিস্ট আমাদের 20 জন সদস্য অবশ্যই দরকার হবে। সেক্ষেত্রে আমরা যদি এক মালিকানার কথা চিন্তা করি, এক মালিকানায় আমরা যদি একটু করে লিখি, এক মালিকানা মালিক থাকবে একজন, অংশীদারিতে হচ্ছে আপনার 2 থেকে 20 জন। যদি ব্যাংকিং অংশীদারি হয় সেক্ষেত্রে 2 থেকে 10 জন। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 7 থেকে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 2 থেকে 50 জন। ওকে, এগুলো আমরা একটু মনে রাখবো। একটি ব্যবসা প্রতিষ্ঠানের সমুদায় ঝুঁকি গ্রহণ করে কে? যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে তার সদস্যরা ঝুঁকি গ্রহণ করবে। এটা যদি এক মালিকানা ব্যবসা হয় তাহলে মালিক গ্রহণ করবে। এটা যদি অংশীদারি ব্যবসা হয় তাহলে অংশীদারগণ অর্থাৎ সকল অংশীদার গ্রহণ করবে। এটা যদি যৌথ মূলধনী ব্যবসা হয় তার মানে সকল শেয়ার হোল্ডাররা এটা বহন করবে। এরা যদি হচ্ছে আপনার সমবায় সমিতি হয় তাহলে সমবায় সমিতির যে সদস্যরা আছে তারা এটা বহন করবে। উদ্যোক্তার কাজ কোনটি? উদ্যোক্তা কি করে? অবশ্যই সে ঝুঁকি নিবে কিসের জন্য? মুনাফার জন্য। সে অর্থ সংস্থান করবে অর্থাৎ মূলধন দিবে। তারপরে সম্ভাব্যতা যাচাই, তার মানে আমি বিজনেসটা করব সেখান থেকে আসলেই কোনো বেনিফিট পাওয়া যাবে কিনা, কোনো বেনিফিট আসবে কিনা সেটা আগেই বিবেচনা করা। অর্থাৎ এই 3 ধরনের কাজই হচ্ছে মূলত কে করে? উদ্যোক্তা করে, যার কারণে আমরা অ্যান্সার বলছি কি সবগুলা। কোম্পানি সংগঠনের ন্যূনতম কত ভাগ শেয়ার এর মালিক হলে একজন মহিলা উদ্যোক্তা হিসেবে বিবেচনা করা হবে? আমরা রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে যেমনটা দেখেছি যে 50%-এর বেশি যদি কেউ হয়, কোনো একটা কোম্পানি বা কোনো একটা ব্যবসার মালিক যদি সরকার হয়, সেটাকে আমরা বলি রাষ্ট্রীয় ব্যবসা। তো সেমভাবে কোনো একটা ব্যবসার যদি 50% বেশি এর শেয়ার যদি কোনো একজন নারী উদ্যোক্তা হোল্ড করে, তাকে আমরা বলি তখন মহিলা নারী উদ্যোক্তা। মানে কোনো একটা মহিলা যদি কোনো একটা বিজনেসের 51% শেয়ার যদি হোল্ড করে, তাকে আমরা বলি মহিলা নারী উদ্যোক্তা। ট্রেডমার্কের মাধ্যমে ক্রেতাগণ পণ্যের নিম্নের কোন সম্পর্কে ধারণা পেতে পারে? একটা ট্রেডমার্ক যেমন আমরা হচ্ছে বলতে পারি যে হচ্ছে গ্রামীণ ফোনের যে লোগোটা, অর্থাৎ গ্রামীণ ফোনের এরকম একটা লোগো আছে। এই গ্রামীণ ফোনের যে লোগোটা, এটা কি নির্দেশ করে? যে গ্রামীণ ফোনের এই লোগোটা দেখলে অনেকে বুঝে যায় যে গ্রামীণ ফোন ইদানিং হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার টাকা কাটতেছে কথা বলতে গেলে। তার মানে তার মানটা কেমন, সে কতটুকু ভালো কথা বলতে পারি গ্রামীণ ফোনে, তার মূল্যটা যেমন টাকা কাটতেছে বা স্বাদটা কেমন, এই সব কিছু আমরা অলরেডি ওই ট্রেডমার্ক দেখেই বুঝে যাই যে এটার মূল্য কেমন হতে পারে, এটার মান কেমন হতে পারে। অর্থাৎ একটা ট্রেডমার্ক কী করে? এই 3 ধরনেরই জিনিস আমাদের ট্রেডমার্ক একটা সামনে আসলে আমাদের মনে এই 3টার সম্পর্কে একটা ধারণা চলে আসে, কারণ আমরা ওই ট্রেডমার্ক দিয়ে অর্থাৎ এই চিহ্ন দিয়ে গ্রামীণ ফোনকে চিনে থাকি। বাংলাদেশের ট্রেডমার্কের মেয়াদ কতদিন? বাংলাদেশের মতো জায়গাতে ট্রেডমার্কের মেয়াদ হচ্ছে 7 বছর, কিন্তু এইটা পরবর্তীতে 10 বছর অন্তর অন্তর অনির্দিষ্ট কাল পর্যন্ত কি করা যাবে? নবায়ন করা যাবে। অনির্দিষ্ট কাল পর্যন্ত নবায়ন করা যাবে এই ট্রেডমার্কটাও, কিন্তু তার প্রথম দিকে একদম তার মেয়াদ থাকবে 7 বছর। এক ভোক্তা অন্য ভোক্তার নিকট পণ্য বিক্রয় করে নিম্নের কোনটির মাধ্যমে? সো ভোক্তার ইংরেজি কি? কনজিউমার। আরেকটা ভোক্তারকে সে যদি বিক্রি করে তার নামও কি হবে? কনজিউমার। সো এটাকে যদি আমরা শর্ট করি, কনজিউমার থেকে সি, এই 2কে যদি এই 2তে লিখি, এই সি হচ্ছে সি, তাহলে হচ্ছে C2C।
তাহলে বাকিগুলো যদি আমরা একটু দেখি, বাকিগুলো হচ্ছে বলছে B2B অর্থাৎ বিজনেস টু বিজনেস। একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি অন্য ব্যবসা প্রতিষ্ঠানকে পণ্য বিক্রি করে, যেমন আমরা বলতে পারি পাইকারি ব্যবসা খুচরা ব্যবসায়ীকে পণ্য বিক্রয় করলো। এরপরে বিজনেস টু B2C, বিজনেস টু কনজিউমার অর্থাৎ বিজনেস থেকে কনজিউমারের কাছে বিক্রি করে, অর্থাৎ খুচরা ব্যবসায়ী যদি কাস্টমারের কাছে পণ্য বিক্রি করে। বিজনেস টু গভর্নমেন্ট, বিজনেস টু গভর্নমেন্ট, তার মানে অর্থাৎ বিজনেস যদি সরকারকে পণ্য বিক্রি করে। আর পরেরটা তো আমরা দেখলামই। গ্রাহক ও ভোক্তা বিবেচনা ই রিটেইলিং কোনটি? সো ই রিটেইলিং কি? যে একদম অনলাইন মাধ্যম ব্যবহার করে বিজনেসের কাছ থেকে অর্থাৎ ব্যবসায়ের কাছ থেকে পণ্য ক্রয় করা। এই পণ্যটা কারা ক্রয় করে? পণ্য ক্রয় করে কারা? এটা হচ্ছে ভোক্তারা। তাহলে ভোক্তারা যদি বিজনেস থেকে পণ্য ক্রয় করে তাহলে বিজনেসের বি, আর ভোক্তারা হচ্ছে সি, তাহলে B2C অর্থাৎ এই যে B2C। ডেবিট কার্ড অপেক্ষা ক্রেডিট কার্ডের অধিক সুবিধা কোনটি? দেখেন, ডেবিট কার্ডেও টাকা ওঠানো যায়, ক্রেডিট কার্ডেও টাকা ওঠানো যায়। ব্যালেন্স ইনকোয়ারি ডেবিট কার্ডেরও করা যায়, ক্রেডিট কার্ডেরও করা যায়। ডেবিট কার্ড দিয়েও অর্থ স্থানান্তর করা যায়, ক্রেডিট কার্ড দিয়েও করা যায়। কিন্তু ঋণ সুবিধাটা মূলত ক্রেডিট কার্ড থেকে পাওয়া যায়। ক্রেডিট কার্ডে আপনার ধরেন 10,000 টাকা আছে, কিন্তু আপনি কোথাও গেলে 15,000 টাকা পর্যন্ত করতে পারবেন, শপিং করতে পারবেন। এই বাকি 5,000 আপনার অ্যাকাউন্টে না থাকলেও আপনি এই ক্রেডিট কার্ড ইউজ করে এটাকে শোধ করতে পারবেন। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যদি টাকা পরিশোধ না করেন তাহলে হচ্ছে ক্রেডিট কার্ডের উপরে হচ্ছে ওই অ্যামাউন্টের উপরে তখন আপনাকে সুদ প্রদান করতে হবে। কোন ব্যবসা প্রতিষ্ঠান প্রথমে ই বিজনেস চালু করে? তো নর্মালি সারা বাংলাদেশে সর্বপ্রথম ই বিজনেস চালু করে হচ্ছে Amazon.com। বাংলাদেশের ক্ষেত্রে দারাজ হচ্ছে খুব প্রমিনেন্ট বাংলাদেশে হচ্ছে ই বিজনেসের জন্য। মূল্যবোধ কোনটির সাথে সম্পর্কিত? মূল্যবোধ মানে কি? কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা বুঝতে পারা, কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা বুঝতে পারা। সো ন্যায় অন্যায় এটা ন্যায়বোধের মাধ্যমে আমরা বুঝতে পারি। সো মূল্যবোধ কোনটির সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে ন্যায়বোধের সাথে। বর্তমানে বাংলাদেশে প্রচলিত পরিবেশ সংরক্ষণ আইন কত সালের? বাংলাদেশে প্রচলিত পরিবেশ সংরক্ষণ আইনটা হচ্ছে 1995 সালের। এটা জাস্ট একটা সাধারণ জ্ঞান টাইপের প্রশ্ন। সরকারের প্রতি ব্যবসার সামাজিক দায়বদ্ধতা হল, এখন একটা ব্যবসা যখন আপনি পরিচালনা করবেন তখন আপনার ব্যবসার সাথে অনেকগুলো পক্ষ জড়িত, সেটা ভোক্তা বা ক্রেতা, সেটা সরকার, সেটা হচ্ছে আশেপাশের জনগণ, তারপরে আপনার কর্মচারী, আপনার সরবরাহকারী, আপনার শেয়ার হোল্ডার, এই সকলে কিন্তু জড়িত। এখন এই সকলে যেহেতু জড়িত থাকে তাদের প্রতি আপনার একটা দায়বদ্ধতা থাকবে। সো পরিবেশ সংরক্ষণ কিসের প্রতি দায়বদ্ধতা? এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের প্রতি একটা আপনি দায়বদ্ধ থাকলেন। মুনাফা প্রদান, এটা হচ্ছে শেয়ার হোল্ডার যারা আছে তাদেরকে অবশ্যই মুনাফা দিতে হবে। সো শেয়ার হোল্ডারদের প্রতি দায়বদ্ধতা। সেতু নির্মাণ, এটা জনকল্যাণ বা জনগণের প্রতি দায়বদ্ধতা। কিন্তু কর প্রদান, করটা মূলত আমরা কাকে দেই? গভর্নমেন্টকে দেই। এই গভর্নমেন্টকে যে কর দেই এইটা হচ্ছে আমাদের সরকারের প্রতি ব্যবসার দায়বদ্ধতা। ন্যায্য মূল্যে পণ্য সরবরাহের মাধ্যমে ব্যবসা কাদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করে? সো আমরা ন্যায্য মূল্যে পণ্যটা কাকে সরবরাহ করি? ভোক্তা বা ক্রেতাকে আমরা ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করি। তাহলে আমরা কাদের প্রতি সামাজিক দায়বদ্ধতা প্রকাশ করলাম? সেটা হচ্ছে ভোক্তা বা ক্রেতাদের প্রতি। এখন আসেন, ট্রেডমার্ক ব্যবসায় কী ধরনের সম্পদ হিসেবে গণ্য করা হয়? অর্থাৎ আমার যে একটা মার্ক, ওই যে আমরা গ্রামীণ ফোনেরটা দেখাচ্ছিলাম, এই যে মার্কটা, এটা হচ্ছে কী ধরনের সম্পদ? এটাকে আমরা বলি অলিক সম্পদ। যে সম্পদকে আমরা ট্রেডমার্ক দেখতে পাই কিন্তু এটা যে একটা সম্পদ, এটা এক্সিস্টিং কোনো কিছু নাই, অর্থাৎ এটা যে একটা সম্পদ, এটা দেখা যাচ্ছে একটা চেয়ার টেবিলের মতো, এরকম কিছু না, যার কারণে এটাকে আমরা বলি অদৃশ্যমান সম্পদ। সরকারি, স্থানীয় কর্তৃপক্ষ বা আন্তর্জাতিক কোনো সংস্থা কর্তৃক সৃষ্ট কর্মের ক্ষেত্রে কপিরাইট, অর্থাৎ কপিরাইট কি? সাহিত্যের ক্ষেত্রে আমরা কারোর বলতে গেলে হচ্ছে কারোর হচ্ছে
অধিকারকে সংরক্ষণ করার জন্য আমরা মূলত কপিরাইটটা দেই। এখন এই কপিরাইটটা হচ্ছে সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের ক্ষেত্রে আমাদের অবশ্যই 60 বছর পর্যন্ত আমাদের এটার মেয়াদ থাকে, উত্তরাধিকার সূত্রে পরবর্তীতে রিনিউ করা যায়। এবার আসেন নিম্নের কোনটি আইএসও সনদ নয়। আইএসও সনদ কি? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। অর্থাৎ আমরা কি করছি, আমাদের যে ইন্টারন্যাশনালি যে প্রোডাক্টগুলো সেল হচ্ছে, এই ইন্টারন্যাশনাল প্রোডাক্টগুলোকে আমরা একটা সনদের মাধ্যমে দেখার চেষ্টা করি যে এগুলোর মান ঠিকমতো আছে কিনা সেটা। সো এর কিছু মানদণ্ড আছে, যেমন ISO 9000 এটার অন্তর্ভুক্ত, ISO 9001, 9003 এটা একটা সিরিজ, অর্থাৎ সবগুলোই হচ্ছে এখানে যেগুলো উল্লেখ করা আছে 9000, একটা হচ্ছে মান রিলেটেড, একটা হচ্ছে ভোক্তা রিলেটেড, এরকম সবগুলোই হচ্ছে একটা সিরিজ, 9000-এর সিরিজ, যার কারণে আমরা বলছি সবগুলোই হচ্ছে ISO সনদ। ওকে, বিএসটিআই এর যাত্রা কত সালে শুরু হয়? অর্থাৎ আমাদের দেশে যে বিএসটিআই, এটারও ফুল ফর্ম যদি আমরা জানি, বাংলাদেশ বাংলাদেশ স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, এটা মূলত হচ্ছে 1985 সালে তার যাত্রা শুরু করে। ওকে, এখানে 51 নম্বর প্রশ্নে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে বলছে এসএমই এর পুনরূপ কি। সো আমরা জানি যে বাংলাদেশে যে যত হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে তারা এক প্রকার বিজনেসকে সাপোর্ট করে, পাশাপাশি কিছু অন্যান্য প্রতিষ্ঠান আছে যেগুলো বাংলাদেশের যে শিল্প উৎপাদন প্রক্রিয়া এগুলোতে সহযোগিতা করে। তার মধ্য থেকে আমরা একটা দেখছি যে এসএমই। সো এই এসএমইর ফুল ফর্ম কি? এস হচ্ছে স্মল, এম ফর মিডিয়াম, আর ই ফর এন্টারপ্রাইজ। সো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, যেটা হচ্ছে এই যে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের বি। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে আমাদের পরবর্তী প্রশ্ন এনজিও। এই এনজিও হচ্ছে সরকারি সংস্থার পাশাপাশি এনজিও হচ্ছে আমাদের বলতে পারি যে আমরা আমাদের যে বিজনেসের অ্যাক্টিভিটি আছে সেটাকে প্রভাবিত করে। সো সরকারি প্রতিষ্ঠানের বাইরে কিছু বেসরকারি প্রতিষ্ঠানও আমাদেরকে এই ক্ষেত্রে হেল্প করে। সো তার মধ্যে এই বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে একটা হচ্ছে এনজিও। সো এনজিওর ফুল ফর্ম কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ সরকারি না, বেসরকারি কিছু অর্গানাইজেশন যেগুলো বাংলাদেশের মানুষকে তাদের যে শিল্প উৎপাদন প্রক্রিয়ায় হেল্প করে থাকে। ওকে, এই ফুল ফর্মগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে। এখন আসি আমরা মোটামুটি আমাদের ফার্স্ট পেপারের যে এমসিকিউগুলো আমি দিয়েছিলাম আপনাদেরকে, সেগুলো আমাদের শেষ হয়ে গিয়েছে। এখন আমরা দেখছি যে সেকেন্ড পেপারের শুরু মোটামুটি এখান থেকে হয়েছে। ব্যবস্থাপনা প্রক্রিয়ার স্তর আছে টোটাল 3টা। এখন এই স্তরগুলো যদি আমরা একটু দেখি, প্রথমত হচ্ছে উচ্চ স্তর। এখন উচ্চ স্তরে কারা থাকবে? উচ্চ স্তরে কারা থাকবে? এরপরে হচ্ছে মধ্য স্তর, এরপরে হচ্ছে নিম্ন স্তর। ওকে, সো আমরা যদি একটু দেখি, উচ্চ স্তরে আমার থাকবে হচ্ছে চেয়ারম্যান। একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, তারপরে হচ্ছে আপনার ব্যবস্থাপনা পরিচালক, এনারা মোটামুটি থাকবে। ওকে, বা আমরা মহাব্যবস্থাপক বলতে পারি, এনারা থাকবে। এরপরে আমাদের যে পরবর্তী মধ্যস্তর আছে, এই মধ্যস্তরে কারা থাকবে? এরা থাকবে এরিয়া ম্যানেজার, বিভাগীয় প্রধান। ওকে, নিম্ন পর্যায়ের যারা ব্যবস্থাপক তারা কারা থাকবে? তারা হচ্ছে সুপারভাইজার, তত্ত্বাবধায়ক। এখন
এই যে তিন ধরনের আমরা ব্যবস্থাপকের কথা বলছি, এদের কাজ মূলত কি? এদের কাজ হচ্ছে এই উচ্চ পর্যায়ে যিনি থাকে তিনি মূলত নীতি নির্ধারণ করেন। মধ্য পর্যায়ে যিনি আছেন তিনি হচ্ছে এই নীতিগুলো নিম্ন স্তরের যারা ব্যবস্থাপক আছে তাদেরকে দিয়ে কি করে? তাদেরকে দিয়ে কাজ আদায় করে। ওকে, আর এই নিম্ন স্তরের ব্যবস্থাপকরা কি করে? তারা হচ্ছে মাঠ পর্যায়ে কাজ করে। সো আমরা এখানে কি কি দেখলাম? উচ্চ স্তর, নিম্ন স্তর এবং মধ্য স্তর, তিনটা স্তর। এরপরে আমাদের যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে নিম্নের কোনটি ব্যবস্থাপনার কার্য হিসেবে বিবেচিত? এখন খুব লক্ষ্য করে আমাদেরকে দেখতে হবে যে মুনাফা অর্জন, ঝুঁকি গ্রহণ, উপযোগ সৃষ্টি, এই তিনটা কাজ। উপযোগ সৃষ্টি মানে হচ্ছে অভাব পূরণ করা। ওকে, সো এই যে তিনটা কাজ মূলত আমরা ব্যবসায়ের ক্ষেত্রে করি, কিন্তু আমরা এই যে সংগঠন ব্যবস্থাপনার যদি কার্যক্রম আমরা বলি, সবার আগে আমরা কি করি? একটা ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণ করি, এরপরে সংগঠন কার্যক্রম করি, কর্মী সংস্থান, নির্দেশনা, আমরা এটাকে একবারে হচ্ছে লিখলাম নেতৃত্বর মধ্যে সবগুলো একবারে দিয়ে দিব, আর নিয়ন্ত্রণ। ওকে, সেটা আমার ব্যবস্থাপনা প্রক্রিয়া। এখন ব্যবস্থাপক যারা, তারা বিজনেসে কোনো ধরনের ঝুঁকি নেয় না। ব্যবস্থাপকরা কোনো ধরনের ঝুঁকি নেয় না। তারা মূলত ব্যবসায়ী যারা আছে তাদের বিজনেসকে হেল্প করে, যাতে সেই বিজনেসটা ভালো মতো পরিচালিত হয়। ওকে, এই ক্ষেত্রে তারা কোনো ধরনের কি নিবে না? ঝুঁকি নিবে না। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখছি ব্যবস্থাপনার, আচ্ছা এখানে একটা ব্যাপার বাদ গিয়েছে, না ঠিক আছে। ওকে, ব্যবস্থাপনার প্রথম ও শেষ কাজ কোনটি? তো দেখো, ব্যবস্থাপনা প্রক্রিয়াটা মাত্র আমরা দেখলাম এখানে শুরু করেছি আমরা কি দিয়ে? পরিকল্পনা দিয়ে, এবং শেষ করেছি নিয়ন্ত্রণ দিয়ে। সো এখানে সিম্পলি আমাদের অ্যান্সার হচ্ছে এইটা, পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ। প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা এবং শেষ কাজ হচ্ছে কি? নিয়ন্ত্রণ। এটা আমরা বুঝতে পেরেছি। এখন আসি, ব্যবস্থাপনা একটি কি প্রক্রিয়া? ব্যবস্থাপনা কাকে বলে? এটা যদি আমরা একটু দেখি, অন্যকে কাজে লাগিয়ে উদ্দেশ্য অর্জন। এখন আমি আমার যারা অধীনস্থ আছে তাদেরকে কিভাবে কাজে লাগাবো, এটা হচ্ছে আমার ব্যাপার। সো আমি অন্যদেরকে কাদেরকে কাজে লাগাবো? আমার প্রতিষ্ঠানে যারা কর্মী আছে তাদেরকে কাজে লাগাবো, এবং তাদেরকে কাজে লাগিয়ে কিভাবে কাজে লাগাবো? আমার যত উপকরণ আছে প্রতিষ্ঠানে সেগুলো ব্যবহার করার মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল, অর্থাৎ প্রতিষ্ঠান যে ফলাফলটা আমার থেকে চাই সেটা। ওকে, সো এই প্রক্রিয়া কি একটা ব্যক্তিগত প্রক্রিয়া? না, এটা কোনো ব্যক্তি করে না। অর্থনৈতিক প্রক্রিয়া, এখান থেকে সে একটা বেতন পায় অবশ্য, কিন্তু এটা অর্থনৈতিক প্রক্রিয়া আমরা বলতে পারি না। রাজনৈতিক প্রক্রিয়াও না, এটা একটা সামাজিক প্রক্রিয়া। তাহলে ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া, কারণ কি? সমাজ, রাষ্ট্র, সকল ক্ষেত্রে এটার ব্যবহার রয়েছে। পাশাপাশি ব্যবস্থাপনা মূলত সমাজের মানুষকে একটা বেনিফিট দেওয়ার জন্য কাজ করে থাকে, যার কারণে আমরা ব্যবস্থাপনাকে বলছি সামাজিক প্রক্রিয়া। ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা হ্রাস পায়? অর্থাৎ কর্মীর মতামত যেটা আছে সেই মতামতকে গুরুত্ব দেওয়া হয় না। অর্থাৎ এখানে উচ্চ স্তরের যারা আছে তাদের মতামতই হচ্ছে প্রাধান্য পায়। ঠিক আছে, প্রাধান্য পায় উচ্চ স্তরে যারা থাকবে। ঠিক আছে, এটা কোন ক্ষেত্রে হয়, মানে কোন নীতি এটাকে বলে? সো আমরা যদি এক এক করে দেখি, নির্দেশনার ঐক্য নীতি কি বলে? পূর্বের যে বৃহৎ নির্দেশনা আছে, অর্থাৎ বড় ধরনের একটা নির্দেশনা আছে, সেটার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা দেওয়া। ঠিক আছে, তো এটা আমাদের প্রশ্নের সাথে ম্যাচ করছে না। শৃঙ্খলা নীতি কি? যোগ্য
ব্যক্তিকে যোগ্য স্থানে এবং যোগ্য বস্তুকে যোগ্য স্থানে, ঠিক আছে এইটা। এরপরে উদ্যোগ গ্রহণ কি? উদ্যোগ গ্রহণ হচ্ছে স্ব স্ব জায়গা থেকে যেন কি করতে পারে, কর্মীরা উদ্যোগ গ্রহণ করতে পারে, এমন একটা পরিস্থিতি দেওয়া। এবং আমাদের এই প্রশ্নের যেটা উত্তর সেটা হচ্ছে কি, কেন্দ্রীকরণ, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ যে করব, এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উচ্চ স্তরে কুক্ষিগত করা, উচ্চ স্তরে কুক্ষিগত করা, অর্থাৎ উচ্চ স্তরে যারা আছে তাদের হাতে রাখা। ব্যবস্থাপনাকে কিসের সাথে তুলনা করা হয়? সো এখন একটা প্রতিষ্ঠানে আমরা কয় ধরনের ব্যবস্থাপক দেখলাম? 3 ধরনের, উচ্চ স্তরের ব্যবস্থাপক, মধ্য স্তরের ব্যবস্থাপক এবং নিম্ন স্তরের ব্যবস্থাপক। এই যে 3 ধরনের ব্যবস্থাপককে আমরা দেখলাম, তারা মূলত কি করে, প্রতিষ্ঠানের কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এখন উচ্চ স্তরের যে ব্যবস্থাপককে আমরা দেখেছি, তারা মূলত প্রতিষ্ঠানের প্রশাসন, তাদেরকে আমরা প্রতিষ্ঠানের প্রশাসনও বলতে পারি। এখন এই প্রশাসন কি করে, সকল ধরনের নীতি নির্ধারণ করে। সো নীতি নির্ধারণটা মাথা থেকে আসে, এই জন্য এদেরকে মস্তিষ্কের সাথে আমরা তুলনা করতে পারি, অর্থাৎ প্রশাসনকে মস্তিষ্কের সাথে তুলনা করতে পারি। লিটারালি আমরা ব্যবস্থাপনার উপরের যে পর্যায়টা আছে, ওই পর্যায়ের যারা ব্যবস্থাপক আছে তাদেরকে আমরা মূলত প্রশাসন নামেই চিনি। ব্যবস্থাপক বলতে মূলত মধ্য এবং নিম্ন স্তরের ব্যবস্থাপকদের বুঝি। সো এবার আমার মধ্য এবং নিম্ন স্তরের যারা আছে তারা মূলত আমার ব্যবস্থাপক। এই ব্যবস্থাপককে আমরা কাদের সাথে তুলনা করি? ব্যবস্থাপককে আমরা তুলনা করি হচ্ছে চোখের সাথে। কিসের সাথে? চোখের সাথে। কারণ একটা প্রশাসন ডিরেক্টলি প্রতিষ্ঠানকে দেখতে পারবে না, ব্যবস্থাপকরা যে আপডেট তাকে দিবে সেটা দিয়েই সে ডিসিশন নেবে, অর্থাৎ তারা ব্যবস্থাপকের চোখ দিয়ে প্রতিষ্ঠানকে দেখছে, এই জন্য ব্যবস্থাপককে আমরা বলছি চোখের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে চোখ। ব্যবস্থাপনার ভিত্তি হলো ব্যবস্থাপনা কার্যক্রম যেটা দিয়ে শুরু হয়, সেই জিনিসটা কি? পরিকল্পনা। অর্থাৎ আমরা কি পরিকল্পনা করছি সেই অনুযায়ী ব্যবস্থাপনা কার্যক্রম আগাবে, এবং যখন নিয়ন্ত্রণ কার্যক্রম হবে, নিয়ন্ত্রণের মাধ্যমে আসলে আমরা দেখার চেষ্টা করি যে পরিকল্পনা যা নিয়েছিলাম সেই অনুযায়ী আমাদের কার্যক্রমগুলো সম্পন্ন হয়েছে কি হয় নাই। তো তাহলে ভিত্তি কাকে বলবো? পরিকল্পনাকে। কিন্তু নিয়ন্ত্রণ, সংগঠন, নির্দেশনা এগুলো হচ্ছে কি ব্যবস্থাপনার অংশ, কিন্তু এগুলো হচ্ছে ভিত্তি না, এগুলো হচ্ছে পরবর্তী কার্যক্রম। তো এই অ্যান্সার হবে এদের কোনোটিই নেই, অর্থাৎ সেটা হচ্ছে কি ছিল? পরিকল্পনা। এবার আসি, পরিকল্পনার অভিপ্রেত ফলকে কি বলে? পরিকল্পনা যেটা করতেছি আমরা, কোন উদ্দেশ্যে পরিকল্পনাটি করতেছি, অর্থাৎ আমি এখান থেকে কি গেইন করতে পারবো সেটাকে আমরা বলছি লক্ষ্য। এখন বাকিগুলোকে যদি আমরা দেখি, এই নীতি হচ্ছে এক ধরনের স্থায়ী পরিকল্পনা, কৌশল এক ধরনের স্থায়ী পরিকল্পনা। তো এখন আমরা যদি একটু স্থায়ী পরিকল্পনা সম্পর্কে একটু ধারণা নেই, স্থায়ী পরিকল্পনা এর মধ্যে অনেকগুলো আছে। প্রথম হচ্ছে নীতি। নীতি হচ্ছে সাধারণ নির্দেশিকা, আমরা বলতে পারি সাধারণ নির্দেশিকা। এখন নীতির এক্সাম্পল কি হতে পারে? নীতির এক্সাম্পল হতে পারে হচ্ছে নগদে বিক্রয়ের নীতি, কোনো একটা প্রতিষ্ঠান নগদে বিক্রয় করবে, ওকে, এটা হতে পারে। এরপরে আমরা এখানে যেগুলো আছে সেগুলো দেখব, বাকিগুলো পরে দেখব। কৌশল, কৌশল হচ্ছে এক ধরনের কি প্রতিযোগিতামূলক পরিকল্পনা, প্রতিযোগিতামূলক পরিকল্পনা, অর্থাৎ আমার প্রতিযোগী কি ধরনের স্টেপ নিচ্ছে তার বেসিসে আমি পরিকল্পনা গ্রহণ করলাম, এটাকে বলছি কৌশল। ঠিক আছে, এই দুইটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনায় আরো আছে, সেটা হচ্ছে কি পদ্ধতি, পদ্ধতি, এরপরে হচ্ছে রীতি। ঠিক আছে, ওকে, পদ্ধতি, রীতি, আর হচ্ছে আমাদের আরেকটা আছে, ওটা আমরা পরে দেখব।
এখন আসেন একার্থক পরিকল্পনা। সো আমরা পরিকল্পনাকে মোটামুটি কয়েকটা ভাগে ভাগ করছি, লক্ষ্য, তারপরে স্থায়ী পরিকল্পনা, এবার হচ্ছে একার্থক পরিকল্পনা। সো একার্থক পরিকল্পনাটা কি? যে পরিকল্পনা প্রতিষ্ঠানে মূলত একবার নেওয়া হয় বা কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য গ্রহণ করা হয় এবং ওই উদ্দেশ্য শেষ হয়ে গেলে পরিকল্পনাও কি হয়, পরিকল্পনা শেষ হয়ে যায়, কারণ ওই পরিকল্পনাকে আমরা আর পরবর্তীতে ব্যবহার করতে পারবো না। কিন্তু এই যে নগদ বিক্রয়ের নীতি, এই যে পরিকল্পনাটা করছে, এটা বছরের পর বছর একটা প্রতিষ্ঠান ব্যবহার করে যাবে, ঠিক আছে। কিন্তু একার্থক পরিকল্পনা, যেমন আমরা বলতে পারি এক্সাম্পল হিসেবে পদ্মা সেতু নির্মাণ, পদ্মা সেতুর জন্য যে পরিকল্পনাটা আমরা তৈরি করেছি, এই পরিকল্পনা কিন্তু অন্য কোনো সেতুতে আমরা এটা খাটাইতে পারবো না, বা এটা বছরের পর বছর বা প্রকল্পের পর প্রকল্প কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো না। তো এই ধরনের পরিকল্পনাকে আমরা বলি একার্থক পরিকল্পনা। এবার একটা এমসিকিউ টাইপের প্রশ্ন, পরিকল্পনাকে লুকিং গ্লাসের সাথে তুলনা করেছেন কে? এটা হচ্ছে কুঞ্জ ও ডোনাল, এনারা। হেনরি ফিউল সেক্ষেত্রে কি করেছে? হেনরি ফিউল হচ্ছে 14টা নীতি দিছে। কিসের নীতি? পরিকল্পনার নীতি, সরি ব্যবস্থাপনার নীতি দিয়েছে। ওকে, ফিলিপ পটলার কিন্তু এটার সাথে রিলেটেডই না, তিনি হচ্ছে মার্কেটিং এর জনক। ওকে, আর এফ.ডব্লিউ. টেইলর কি? বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, অর্থাৎ ব্যবস্থাপনার ক্ষেত্রে যে বিজ্ঞানকে ব্যবহার করা যায় এই ব্যাপারটা হচ্ছে ইনি দেখিয়েছে, এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনকও তাকে বলা হয়। সো কুঞ্জ ও ডোনাল মূলত পরিকল্পনা নিয়ে মতবাদটা করে। এখন আসি দীর্ঘমেয়াদী পরিকল্পনা কত বছরের হয়ে থাকে। সো আমরা পরিকল্পনাকে প্রথমে হচ্ছে লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা, একার্থক পরিকল্পনা, এই দিক থেকে একটা ভাগ করলাম। এইবার পরিকল্পনাকে যদি আমরা মেয়াদের ভিত্তিতে ভাগ করি, তাহলে প্রথমে কি আসবে? স্বল্প মেয়াদী। তো স্বল্প মেয়াদী পরিকল্পনা কত? 0 থেকে 1 বছর পর্যন্ত, অর্থাৎ মোটামুটি হচ্ছে 1 বছরের নিচে যে ধরনের পরিকল্পনা আছে সেটা। মধ্যমেয়াদী কি? মধ্যমেয়াদী হচ্ছে 1 থেকে 5 বছর। আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা কোনটা? এটা হচ্ছে 5 থেকে 20 বছর। তাহলে আমাদের এখানে প্রশ্ন কি বলেছিল? দীর্ঘমেয়াদী পরিকল্পনার সময়কাল কত? সেটা হচ্ছে 5 থেকে 20 বছর। এখন একটি ব্যতীত সবগুলো স্থায়ী পরিকল্পনা। আমরা একটু আগে দেখেছি এই যে নীতি হচ্ছে স্থায়ী পরিকল্পনা, কৌশল স্থায়ী পরিকল্পনা, পদ্ধতি, রীতি, এগুলো সব স্থায়ী পরিকল্পনা। তাহলে নীতি চলে গেল, নীতি সম্পর্কে আমরা পড়েছি। পদ্ধতি, পদ্ধতি হচ্ছে কি? কার্য সম্পাদনের উপায়, কার্য সম্পাদনের উপায়। রীতি কি? আমরা বলতে পারি যে ভালো মন্দর বিচার যেটা, সেটাকে ধরে রাখা, ঠিক আছে। প্রকল্প কি? এই প্রকল্পটা হচ্ছে, এখানে অ্যান্সার হবে কারণ এটা স্থায়ী পরিকল্পনা, উপরের 3টা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনার মধ্যে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে প্রক্রিয়া। সেটা কি? পরস্পর নির্ভরশীল কার্য সমষ্টি। অর্থাৎ আমরা একটা এমসিকিউ দেখেছিলাম না শুরুর দিকে, যে কাঠ, বন থেকে কাঠ নিয়ে এসে কাঠ কেটে সেই কাঠ থেকে আসবাবপত্র তৈরি করা, একটা কয়েকটা কাজকে একসাথে সংযুক্ত করা, এটাকে আমরা বলছিলাম প্রক্রিয়া। তো এটাও এক ধরনের কি? স্থায়ী পরিকল্পনা। যে আসবাবপত্র তৈরির যে প্রক্রিয়াটা, মানে কিন্তু ওই আসবাবপত্র তৈরির যে কারখানা আছে সেটাতে বছরের পর বছর ব্যবহৃত হয়। প্রকল্প, সো এই প্রকল্পটা হচ্ছে একার্থক পরিকল্পনা। আমরা যেটা দেখলাম একটু আগে, এই যে যেটা একবার গ্রহণ করলে পরবর্তীতে আর ব্যবহার করা যায় না, এটার একটা ক্লাসিফিকেশন হচ্ছে প্রকল্প। তাহলে একার্থক পরিকল্পনাকে আমরা 2 ভাগে ভাগ করছি। একার্থককে আমরা 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কর্মসূচি, আর 2 নম্বর হচ্ছে প্রকল্প। কর্মসূচি কি? আমরা
কোনো একটা জিনিস সমাধানের জন্য একবার কি নিলাম, বৃহৎ অর্থে যে একার্থক পরিকল্পনা নিই সেটাকে আমরা কর্মসূচি বলতেছি। যেমন আর্সেনিক দূষণ রোধ, আর্সেনিক দূষণ রোধ করবে, এটা আমাদের একটা কর্মসূচি। এর আন্ডারে প্রকল্প কি হইতে পারে, ছোট ছোট কাজ কি হইতে পারে, টিউবওয়েল শনাক্ত করা, ঠিক আছে, যেগুলোতে আর্সেনিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কর্মসূচি এবং প্রকল্প। বিশেষ প্রয়োজনে কোন ধরনের সংগঠন প্রতিষ্ঠা করে কাজ সম্পাদন করা হয়? এটা মূলত একটা হচ্ছে সংগঠনের একটা প্রশ্ন। এখানে মূলত আমরা কি বলার চেষ্টা করছি যে কোন একটা বিশেষ প্রয়োজনে, যেমন আমরা বলতে পারি কিছুদিন আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কি হয়েছে, একটা অগ্নি দুর্ঘটনা হয়েছে। এখন এই যে অগ্নি দুর্ঘটনা হলো, এটার পিছনে কি কারণ আছে, কারণ উদ্ঘাটন করার জন্য একটা কি হলো, টিম করা হলো। এই টিমটা ধরো 10 সদস্যের, তাদের কাজ কি, এই দুর্ঘটনাটা কেন হলো, এটার পিছনে কারণ কি, লজিক কি, এটা উদ্ভাবন করে এটা সম্পর্কে রিপোর্ট করে তাদের কমিটি ভেঙে গেল। অর্থাৎ এই কাজটা, কমিটিটা মূলত একটা নির্দিষ্ট কার্য সম্পাদন বা বিশেষ কোনো প্রয়োজনে এই ধরনের সংগঠন গড়ে ওঠে। আর বাকিগুলা সম্পর্কে যদি আমি বলি, পদস্থ কর্মী হচ্ছে কি আমাদের যে সরলরৈখিক সংগঠন আছে, সেটাতে আমাদের যে কর্মী থাকবে, অর্থাৎ মেইন যে কর্মী থাকবে, সরলরৈখিক কর্মকর্তা, তাকে সহায়তা করার জন্য আমরা কিছু পদস্থ কর্মী রাখি। কার্যভিত্তিক কি, কার্য বিভাজনের নীতিকে সমর্থন করে, অর্থাৎ যে যে কাজে পারদর্শী তাকে সেই কাজটা দেওয়া। সরলরৈখিক কি, যে একটা স্ট্রাকচারের মাধ্যমে, যে কে কার অধস্তন, কে কার উঁচুতে আছে, কে কার কথা শুনবে, এটা একটা শিকলের মাধ্যমে এই যে রোটেশন আকারে নেমে পড়তেছে, রোটেশন না সরি, এরা হচ্ছে একদম উপর থেকে নিচে নামতেছে ক্ষমতা, অর্থাৎ নিচের দিকে ক্ষমতা কম, উপরের দিকে যত যাব তত ক্ষমতা বেশি। তাহলে এখানে আমাদের মেইনলি অ্যান্সার কোনটা, সেটা হচ্ছে এই কমিটি। নিচের কোনটি প্রাচীন নেতৃত্বের ধরন? সো এখন এখানে কয়েক ধরনের নেতৃত্বের কথা বলছে। সবচেয়ে প্রাচীন হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, সবার আগে আসে। এখানে কি করা হয়, যিনি বস আছে, বস কোনো কথা শোনে না, কারো কোনো কথা শোনে না, তার যেটা ভালো মনে হয় সে সেটা করে, এক্ষেত্রে কোনো বাজ বিচার করে না। এরপরে আমরা যদি পিতৃসুলভটা দেখি, এ আবার একটু আন্তরিক থাকে। পিতা যেমন একটু বকাঝকা করলেও সন্তানের সাথে আন্তরিক থাকে, সেই আন্তরিকতাটা সে বজায় রাখে, কিন্তু সিদ্ধান্ত দিন শেষে পিতাই নেয়। মুক্ত নেতৃত্বে কি হয়, এখানে মূলত নেতা সবকিছু ছেড়ে দেয়, সবকিছু কর্মীদের উপরে ছেড়ে দেয়। গণতান্ত্রিক নেতৃত্ব আবার কি হয়, এখানে মূলত সকলের পরামর্শ, সকল কর্মীদের পরামর্শ গ্রহণ করে নেতা কি করে, সিদ্ধান্ত গ্রহণ করে। পরিকল্পনা অনুযায়ী ব্যবসায় সংগঠনকে লক্ষ্যের দিকে পরিচালনাকে কি বলে? তার মানে আমি যে পরিকল্পনা করেছি সেটাকে আমরা আমাদের লক্ষ্য যেটা আছে সেইটার দিকে আমরা নিয়ে যাই মূলত প্রতি ক্ষেত্রে নির্দেশ প্রদানের মাধ্যমে, পূর্বের নির্দেশের সাথে পরবর্তী নির্দেশ মিল রেখে। ওকে, আর নিয়ন্ত্রণ কি, আমার যে পরিকল্পনা আমি গ্রহণ করেছিলাম সেটা সঠিকভাবে এক্সিকিউট হয়েছে কিনা এইটা আমরা দেখি। প্রেষণা কি, প্রেষণা হচ্ছে কর্মীকে কাজে উদ্বুদ্ধ করা, সেটা হইতে পারে আর্থিক উপায়ে, সেটা হইতে পারে অনার্থিক উপায়ে। আর পরিকল্পনা তো আমরা পড়েইছি যে আমাদের যে ফিউচারে আমরা কি করব সেটার একটা পূর্ব আমরা কি করলাম, আগে থেকে আমরা সেটা সম্পর্কে একটা
লিখিত একটা ডকুমেন্ট তৈরি করে যে আমরা ফিউচারে এই জিনিসগুলো করতে যাচ্ছি। নিচের কোনটি নির্দেশনার গণতান্ত্রিক পদ্ধতি? গণতান্ত্রিক পদ্ধতিতে মূলত কি করা হয়, কর্মীদেরকে নিয়ে বসা হয়, তাদের থেকে পরামর্শ শোনা হয়। কি শোনা হয়? পরামর্শ, যে আপনি কি চান, আপনার এক্ষেত্রে চাওয়া পাওয়াটা কি, আমরা প্রতিষ্ঠান হিসেবে কি করতে পারি। তাহলে এটা কোন ধরনের নেতৃত্ব বলা যেতে পারে, সেটা হচ্ছে পরামর্শমূলক। এখন আমি যদি বাকিগুলো দেখি, ওই যে বললাম কথা শুনে না, স্বৈরাচারী হচ্ছে কথা শুনে না, কারো কোনো কথা শুনে না। আস্থাভাজন, আস্থা বজায় রেখে চলতে চাই। নির্ধারিত পদ্ধতি, আলাদা একটা পদ্ধতি থাকবে। ওকে, এইটা। এখন প্রশিক্ষণের অধিবেশন পদ্ধতি কাদের জন্য? সো অধিবেশন পদ্ধতিটা কি? যে পদ্ধতিতে মূলত পূর্ব নির্ধারিত কি থাকবে, পূর্ব নির্ধারিত টপিক থাকবে, কিছু নির্ধারিত টপিক থাকবে। এই টপিকের ওপর বেস করে আমাদের অধিবেশনটা বলা হবে, এবং এটা মূলত কাজের বাইরে প্রশিক্ষণ। এই ধরনের হচ্ছে অধিবেশনগুলোতে মূলত টপিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এইটা হচ্ছে মেইনলি দরকার হচ্ছে মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকদের জন্য, কারণ তারা কি করে, তারা হচ্ছে সেতু বন্ধন করে। কাদের মধ্যে? তারা হচ্ছে সেতু বন্ধন করে উচ্চ স্তরের ব্যবস্থাপক এবং নিম্ন স্তরের ব্যবস্থাপকদের মধ্যে একটা সেতু বন্ধন করে। ওকে, প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী নিয়োগের জন্য বিভিন্ন উৎস হতে যোগ্যতম কর্মী বাছাই প্রক্রিয়াকে আমরা বলি কর্মী নির্বাচন। কর্মী সংগ্রহ হচ্ছে আমরা সেটা করতে পারি অভ্যন্তরীণ উৎস থেকে অথবা বাহ্যিক উৎস থেকে। ঠিক আছে, অভ্যন্তরীণ অথবা বাহ্যিক দুটো উৎস থেকে আমরা কি করতে পারি, সংগ্রহ করতে পারি। ওকে, এরপরে কি পদোন্নতি। পদোন্নতিটা হচ্ছে এই যে অভ্যন্তরীণ উৎস, আমার প্রতিষ্ঠানে যারা আছে তাদের থেকে আমি রিকুইজিশন চাইলাম যে কারা কারা হচ্ছে আমার এই পদের জন্য আবেদন করতে চাও। কর্মী সৃষ্টি করা, দীর্ঘ মেয়াদে কর্মীকে সুন্দর মতো প্রশিক্ষণ দিয়ে প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড করে ধীরে ধীরে দক্ষ কর্মী গড়ে তোলা, এগুলো একটা ভিন্ন ইস্যু। কিন্তু কর্মীকে বাছাই করাটাকে আমরা বলে থাকি কর্মী নির্বাচন। কর্মী নির্বাচন ও মানব সম্পদ ব্যবহার, কর্মীকে আমরা কিভাবে নির্বাচন করব এবং পরবর্তীতে তাকে আমরা প্রতিষ্ঠানের স্বার্থে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, এই ব্যাপারটা মূলত একসাথে করলে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে কর্মী সংস্থান। নিয়ন্ত্রণ হচ্ছে পরিকল্পনা, হচ্ছে ব্যবস্থাপনার কার্যক্রম। কমিটি তো হচ্ছে এক ধরনের সংগঠন, তাহলে এগুলোর মধ্যে আসছে না। কর্মী সংস্থান ব্যবস্থাপনার কোন ধরনের প্রক্রিয়া? এখন দেখেন, আমার প্রতিষ্ঠানে একজন কর্মী আসতেছে, আবার কর্মীটা বের হয়ে চলে যাচ্ছে, আবার অন্য একটা কর্মী আসছে, আবার বের হয়ে চলে যাচ্ছে। এইভাবে কাজটা দেখেন চলমান থাকতেছে এবং অবিরাম থাকতেছে। প্রতি বছর কোনো কোনো কর্মী আমার রিটায়ার্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ হচ্ছে আমার কি বলি আমি ওটাকে, আমরা হচ্ছে তারা হচ্ছে তাদের কাজের সময় শেষ হয়ে যাচ্ছে, আবার কিছু কিছু নতুন কর্মী প্রতিষ্ঠানে আসছে। সো এর মধ্য দিয়ে কাজটা অবিরাম ও চলমানভাবে থাকে। তো যার কারণে আমরা অ্যান্সার হচ্ছে বি এবং সি দুইটাকেই নিতে পারি। নিচের কোনটি অভ্যন্তরীণ কর্মী সংস্থানের সুবিধা? আমার ভিতরের প্রতিষ্ঠানের ভিতর থেকে যদি আমি কর্মী সংস্থান করি, যেমন আমি তাদেরকে পদোন্নতি দিলাম, পদ অবনতি দিলাম, অর্থাৎ ডিমোশন দিয়ে নিচে পাঠাই দিলাম, আমি যদি বদলি করি, ঠিক আছে, বা আমি যদি শ্রমিক সংঘের সুপারিশ নেই প্রতিষ্ঠানের ভিতরে যারা আছে তাদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার জন্য, এগুলোকে আমরা বলি অভ্যন্তরীণ উৎস কর্মী সংস্থানের। সো এটা করলে কি হবে, আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় কমবে, আনুগত্য ও দক্ষতা বৃদ্ধি পাবে। কারণ কি, আমার প্রতিষ্ঠানে যারা আগেই কাজ করতো তাদেরকে যখন আমি পদোন্নতি দিচ্ছি, তাদের মধ্যে একটা মোটিভেশন কাজ করবে, যার কারণে তাদের আনুগত্য এবং দক্ষতা দুইটাই বাড়বে। সহজ নির্বাচনী এবং নিয়োগ, অর্থাৎ আমার প্রতিষ্ঠানে যে লোকটা আছে তাকে আমি ভালো মতো চিনি,
যে তার আসলে দৌড় কত দূর, সে কতটুকু জানে, সে কতটুকু বুঝে, এই ব্যাপারটা আমি ভালো মতো জানি। যার কারণে আমি বলতে পারি যে এই ব্যয় হ্রাস, আনুগত্য, দক্ষতা বৃদ্ধি, সহজ নির্বাচনী ও নিয়োগ এবং সবগুলো নির্বাচনী, এই সবগুলাই হচ্ছে আমার এই অভ্যন্তরীণ কর্মসংস্থানের সুবিধা। নির্দেশনার ক্রমধারা সংরক্ষণ বৈশিষ্ট্যকে নির্দেশনা ঐক্যের সাথে তুলনা করেছে কে? এটা মূলত হেনরি ফিওল করেছে। তার কোন নীতির মধ্য দিয়ে? এটা হচ্ছে তার নির্দেশনার ঐক্য। অর্থাৎ পূর্বের যে আমার নির্দেশনা ছিল, সেই পূর্বের নির্দেশনার সাথে পরবর্তী নির্দেশনা যাতে ম্যাচ করে, এই জন্য আমি এই ধরনের কি করি, এই ধরনের নীতি হেনরি ফিওল প্রদান করেছে। যেখানে দেখা যাচ্ছে যে আমার নির্দেশনের ক্রমধারা, অর্থাৎ শুরুতে একটা নির্দেশ দিয়েছিলাম যে আমি এখন হচ্ছে কাঠের ব্যবসা করব, পরবর্তী একটা নির্দেশ দিলাম তাহলে যাও গিয়ে হচ্ছে পান কিনো বা মণিহারি সামগ্রী কিনো, তাহলে তো হলো না। আমি প্রথমে বললাম কাঠের ব্যবসা করব, পরে বলছি মণিহারি দ্রব্যাদি কিনো, তাহলে তো হবে না। কাঠের ব্যবসা করতে গেলে পরে নির্দেশ আসতে হবে যে যাও কাঠ ক্রয় করো। সো এটা হচ্ছে আমাদের এই নির্দেশনার ক্রমধারা। পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে সংযোগকারী হিসেবে কাজ করে। আমি একটা জিনিস চিন্তা করলাম, কি কি করব এবং কি কি করা হয়েছে। সো কি কি করব এটাকে আমি কোন জায়গায় নিয়ে যাব, কি কি করা হয়েছে। সো কি কি করব এটাকে আমি যখন নির্দেশ দিব, এই নির্দেশের মধ্য দিয়ে মূলত আমার যারা অধস্তন আছে তারা কি করবে, অধস্তনরা কি করবে, সেই মতো তারা হচ্ছে প্ল্যান এক্সিকিউট করে কার্যক্রম সামনের দিকে আগাবে। যার কারণে আমি এটাকে বলছি নির্দেশনা। মৌলভিত্তিক নেতৃত্ব কত প্রকার? এখন মৌলভিত্তিক নেতৃত্ব কথাটা আমাদের জন্য একটু নতুন হতে পারে। মৌলভিত্তিক নেতৃত্বের আরেক নাম হচ্ছে দৃষ্টিভঙ্গির বিচারে নেতৃত্ব। দৃষ্টিভঙ্গির বিচারে এটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে কর্মকেন্দ্রিক আর দুই নম্বরটা হচ্ছে কর্মী কেন্দ্রিক। অর্থাৎ প্রথমটাতে আমরা কি দেখছি, কর্মকেন্দ্রিক মানে কি, নেতা কাজকে বেশি প্রাধান্য দেয়। অর্থাৎ কর্মী মরে গেল না বাঁচলো এটা তার দেখার বিষয় না, কাজ ঠিকমতো হইল কি হইল না এইটা হচ্ছে দেখে। আর কর্মী কেন্দ্রিক কি, কর্মীরা ঠিক কতটুকু কাজ করতে পারবে তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া। ঠিক আছে, এটাকে আমরা বলছি কর্মী কেন্দ্রিক নেতৃত্ব। তাহলে আমাদের টোটাল নেতৃত্ব কয় প্রকার হলো, সেটা হচ্ছে দুই প্রকার। যে বিশেষ কৌশলে একজন নেতা একদল কর্মীকে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের পথে পরিচালিত প্রভাবিত করে, যে বিশেষ কৌশলে প্রভাবিত করে তাকে আমরা কি বলি, নেতা কর্মীকে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রভাবিত করে, তো সেটাকে আমরা বলি নেতৃত্ব। নেতা যেহেতু প্রভাবিত করছে, এক্ষেত্রে সে কি কি করতে পারে, সেক্ষেত্রে নির্দেশনা দিবে, প্রেরণা দিবে, যোগাযোগ রক্ষা করবে। এরপরেই তো আলটিমেটলি হচ্ছে আমার যে নেতৃত্ব সেটা সামনের দিকে আগাবে। ওকে, এরপরের প্রশ্ন, কোনটি শাব্দিক যোগাযোগ, অর্থাৎ শব্দের মাধ্যমে। আমাদের দুই ধরনের যোগাযোগ আছে, একটা হচ্ছে শাব্দিক আর একটা হচ্ছে অশাব্দিক। তো শাব্দিক যোগাযোগের মধ্যে আবার দুই ভাগ আছে, একটা হচ্ছে মৌখিক আর হচ্ছে লিখিত, কিন্তু দুইটার ক্ষেত্রে শব্দ ইউজ হবে। আর অশাব্দিক যেটা, এক্ষেত্রে কোনো শব্দ নেই, বাচনভঙ্গি, সংকেত ইত্যাদি, যে ভাবভঙ্গি, নিরাপত্তা, সংকেত, এইগুলো হচ্ছে দেখেন কোনো ওয়ার্ড আমরা এখানে পাবো না, কিন্তু চিঠির মধ্যে আমরা কি পাবো, ওয়ার্ড পাবো। সো এইটা হচ্ছে আমাদের শাব্দিক যোগাযোগ, যেখানে আমরা শব্দ খুঁজে পাবো। ওকে, কোনটি সঠিক? গণতান্ত্রিক বা অংশভাগ নেতৃত্বে থিওরি ওয়াই এর ওপর প্রতিষ্ঠিত। থিওরি ওয়াই কি বলে,
যে কর্মীরা কাজ করতে আগ্রহী, যেহেতু কর্মীরা কাজ করতে আগ্রহী তাই তাদের থেকে যদি আমরা পরামর্শ গ্রহণ করি তাহলে তারা সেটাকে পজিটিভলি নেবে। সো এটা ঠিক আছে। গণতান্ত্রিক বা অংশভাগ নেতৃত্বে কর্মীরা উৎসাহ উদ্দীপনা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করে। অবশ্যই তার কাছ থেকে আমি অ্যাজ এ প্রতিষ্ঠান যদি কর্মীর থেকে কোনো পরামর্শ গ্রহণ করি তাহলে কর্মী আরও মোটিভেটেড হয় আমার প্রতিষ্ঠানের প্রতি। থিওরি ওয়াই এর প্রবক্তা, অর্থাৎ থিওরি ওয়াই এবং এক্স দুইটারই প্রবক্তা হচ্ছে ডগলাস ম্যাকগ্রেগর। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সব কয়টি। প্রেষণার আর্থিক উপায়ের মধ্যে নিম্নের কোনটি সবচেয়ে বেশি কার্যকর? এখন দেখেন এখানে যেগুলো বলা হচ্ছে বাসস্থান, চিকিৎসা, পরিবহন সুবিধা, ন্যায্য বেতন, সবগুলোই মোটামুটি আমাদের আর্থিক সুবিধা। কিন্তু একটা ব্যক্তি বেতন পাইলে, টাকা হাতে পাইলে যতটা না খুশি হয়, তাকে সেম অ্যামাউন্টের বাসস্থান দিলে বা সেম অ্যামাউন্টের চিকিৎসা সুবিধা বা সেম অ্যামাউন্টের পরিবহন সুবিধা দিলে সে ততটা খুশি হয় না। সে হাতে যখন টাকা পায়, টাকাটা হচ্ছে তার বেশি খুশির কারণ হয়। ওকে, থিওরি অফ নিডসের প্রবক্তাকে, সেটা হচ্ছে ম্যাকক্লিল্যান্ড। এক্ষেত্রে আরেকটা ব্যাপার মনে রাখতে হবে যে নিড হায়ারার্কি, চাহিদা সোপান তত্ত্ব, হায়ারার্কি থিওরি, এইটা মূলত আবার দেয় কিন্তু আমাদের কে দেয়? এটা দেয় হচ্ছে আমাদের আব্রাহাম মাসলো। এটাতেই ঠিক আছে। এই যে এই ভদ্রলোক এবং ডগলাস ম্যাকগ্রেগর দেয় হচ্ছে এক্স ও ওয়াই তত্ত্ব। এক্স তত্ত্ব বলে মানুষ কাজ করতে চায় না, ওয়াই তত্ত্ব বলে মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে কাজ করতে চায়। ওকে, শ্রমিক কর্মীদের কাজে অনুপ্রেরণা, উৎসাহ, উদ্দীপনা ইত্যাদি প্রদানকে কি বলে? তাদেরকে আমরা প্রেরণা দিচ্ছি। সেটা হচ্ছে আর্থিকভাবে হইতে পারে, সেটা হতে পারে অনার্থিক। তাদেরকে আমরা কি দিলাম? কোনো একটা সম্মান দিলাম, সম্মাননা স্মারক দিলাম, তাদের দায়িত্ব বাড়িয়ে দিলাম, ইত্যাদি ইত্যাদি, তাদেরকে একটা প্রশংসা করলাম। থিওরি এক্স এর মূল বক্তব্য কি? আমি এটা অলরেডি বলেছি যে মানুষ স্বভাবত কাজ পছন্দ করে না। এই জন্য তাহলে আমাদের এটার অ্যান্সার কি? মানুষ স্বভাবতই কি করে না? কাজ পছন্দ করে না। প্রেষণার মাসলোর চাহিদা সোপান তত্ত্বে মানুষের চাহিদা বা প্রয়োজনকে 5টা স্তরে ভাগ করছে। সো এই 5টা স্তর কি কি? আমাদের সবার নিচে হচ্ছে একদম বেসিক যে নিড, সেই বেসিক নিড, এরপরে হচ্ছে আমাদের জৈবিক চাহিদা শেষ করে আমরা ধীরে ধীরে হচ্ছে আমাদের যে আত্মকেন্দ্রিক যে চাহিদাগুলো, অর্থাৎ ভালোবাসা প্রাপ্তির চাহিদা, এরপরে হচ্ছে আত্ম উন্নয়ন এবং আত্মকেন্দ্রিক যে চাহিদা, অর্থাৎ সব মিলায় আমাদের যে 5টা স্টেপ আছে, সেই 5টা স্টেপ বুঝতে পেরেছি। এটা আমরা অনেক আগে থেকেই দেখতেছি। নিচের কে এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্ব দুটির প্রবর্তক? আমি অলরেডি বলেছি, সেটা হচ্ছে ডগলাস ম্যাকগ্রেগর। ওনার পূর্ণ নাম হচ্ছে কি? ডগলাস ম্যাকগ্রেগর। ওকে, সো এটা আমাদের শেষ হলো। এর পরের প্রশ্ন যদি আমরা দেখি, ওকে, নিচের কোনটি অনার্থিক প্রেষণার অন্তর্গত? অর্থাৎ যে প্রেষণাটা মূলত আর্থিক না। সো এখন এক্ষেত্রে দেখেন তো আমরা কি বলছি? মানবিক আচরণ, অর্থাৎ আমার আচরণটা কর্মীর প্রতি অনেক মানবিক হবে, যথাযথ দায়িত্ব প্রদান করলাম, অনুকূল পরিবেশ দিলাম, এছাড়া সবগুলোই। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে সবগুলো। এছাড়া আমরা কর্মীর ক্ষেত্রে একটা নিরাপত্তা নিশ্চিত করলাম, তাকে হচ্ছে আমরা একটা রিকগনিশন দিলাম, অর্থাৎ রিকগনিশন, তাকে আমরা হচ্ছে উপাধি দিলাম কোনো একটা,
ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে মূলত আমরা তাদেরকে প্রতিষ্ঠানে আরো বেশি উৎসাহিত করি। একজন ব্যবস্থাপক যে সংখ্যক অধস্তনদের তদারকি করে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি নিয়ন্ত্রণের পরিসর। নিয়ন্ত্রণের পরিসর মানে কি? অর্থাৎ একজন ব্যবস্থাপকের আন্ডারে ঠিক কতজন কর্মীকে সে দেখভাল করতে পারবে। এক্ষেত্রে 20 জন কর্মী হইলে মোটামুটি একটা লেভেলে আসে যে এই 20 জন কর্মীকে সুন্দর মতো দেখাশোনা সে করতে পারবে। তো এইটাকে আমরা বলি যে নিয়ন্ত্রণের পরিসর। আদেশের ঐক্যতা হচ্ছে একটা নীতি। সেই নীতিটা কি? এইখান থেকে আমরা বুঝি বলি এই একজনই আদেশদাতা থাকবে, একজন কর্মী। দেখেন এই কর্মীর কথা চিন্তা করলে আদেশদাতা একজন, এই কর্মীর কথা চিন্তা করলেও আদেশদাতা একজন। সো এটা হচ্ছে একটা নেতৃত্বের জাল বা আদর্শ শৃঙ্খল, এগুলো না। এবার আসেন সোয়াট এর পূর্ণরূপ কি? এন্ড সোয়াট কিসে ব্যবহার হয় এটা আগে জানতে হবে। সোয়াট হচ্ছে এক ধরনের নিয়ন্ত্রণ কৌশল। কি? এটা হচ্ছে এক ধরনের নিয়ন্ত্রণ কৌশল। যে আবার আমরা এটাকে পরিকল্পনার একটা কৌশলও বলতে পারি। ঠিক আছে, পরিকল্পনার একটা কৌশল। অর্থাৎ আমার প্রতিষ্ঠানে কি কি আমি নিয়ন্ত্রণ কার্যক্রমের মাধ্যমে আমরা বুঝতে পারবো। আমরা যেটা দেখছিলাম যে আমরা যে সোয়াট অ্যানালাইসিস করি, এটা হচ্ছে মূলত এক ধরনের নিয়ন্ত্রণ অথবা পরিকল্পনা কৌশল, যেখানে আমরা মূলত কি করি, আমাদের প্রতিষ্ঠান যেটি আছে সেটি সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করার চেষ্টা করি যে আমি যদি এই প্রতিষ্ঠানের কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিয়ে যাই তাহলে আমার ফিউচারে আমি এখান থেকে কি কি বেনিফিট পেতে পারি, সেটা হচ্ছে ডিপেন্ড করতেছে আমার প্রতিষ্ঠানের কতটুকু সুযোগ আছে, কতটুকু সুবিধা আছে, এবং আমার পাশাপাশি আমার প্রতিষ্ঠান কি ধরনের হুমকির মুখোমুখি আছে বা কোন ধরনের বাধা আমার সামনে আসতে পারে। সো আমরা যদি একটু ছোট ছোট করে দেখি, এস ফর স্ট্রেংথ অর্থাৎ শক্তিমত্তা। আমার প্রতিষ্ঠানের যে শক্তিটা, আসলে শক্তির জায়গা কোথায়, এটা হচ্ছে আমরা এস ফর এটা দেখছি। এরপরে হচ্ছে উইকনেস, ডাব্লিউ ফর উইকনেস। এইখানে আমার প্রতিষ্ঠানের দুর্বলতাটা ঠিক কোন জায়গায় এটা আমরা দেখার চেষ্টা করি। এখন আমরা যদি এই দুটাকে এখন যদি একটু আলাদা করি, এস এবং ডাব্লিউ এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের ভিতরে কি ধরনের শক্তিমত্তা আছে এবং প্রতিষ্ঠানের ভিতরে কি ধরনের বাধা আছে। এরপরে আমরা যদি এই সাইডে দেখি, ও ফর অপরচুনিটিস। এখানে আমরা কি দেখি যে আমার প্রতিষ্ঠান কোন কোন ধরনের বাধার, আমার প্রতিষ্ঠান বাইরের কোন কোন সুযোগ গেইন করতে পারে, এবং টি ফর কি, থ্রেট, অর্থাৎ বাইরে থেকে কি ধরনের হুমকি আমার প্রতিষ্ঠানের জন্য আসতে পারে। অর্থাৎ এইগুলো হচ্ছে আমার বাহ্যিক উপাদান। ওকে, এগুলো হচ্ছে আমার বাহ্যিক উপাদান। এখন তাহলে এই যে সোয়াট অ্যানালাইসিস আমরা করি, এইটা মূলত করে আমরা বোঝার চেষ্টা করি যে আমার প্রতিষ্ঠানটা ফিউচারে কোন ধরনের বাধা অথবা কোন ধরনের সুযোগের সম্মুখীন হবে, এবং তার বেসিসে আমরা আমার প্রতিষ্ঠানের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। তাহলে অ্যান্সার হচ্ছে স্ট্রেংথস, উইকনেস, অপরচুনিটিস এবং থ্রেটস, অর্থাৎ সি। কোনটি নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ কৌশল? এখন আমরা নিয়ন্ত্রণ এর যে কৌশল আছে সেটাকে আমরা 3 ভাগে ভাগ করি। প্রথমটা হচ্ছে বাজেটীয় নিয়ন্ত্রণ, অন্যান্য আর্থিক অনার্থিক, এবং হচ্ছে সর্বশেষ আমাদের যে পার্ট এবং গ্যান্ট চার্ট, এটার একটা ক্লাসিফিকেশন আছে। এই 3টা ভাগে আমরা মূলত ভাগ করি। এখন এই যে এর মধ্যে প্রথমটাই কিন্তু এখানে চলে আসছে, বাজেটীয়, অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের আর্থিক নিয়ন্ত্রণ। এক ধরনের আর্থিক নিয়ন্ত্রণ অর্থাৎ আমার প্রতিষ্ঠানে আমি আগে থেকে একটা বাজেট করে রাখলাম যে আগামী 1 বছরে আমার প্রতিষ্ঠানের এই খরচ হতে পারে, আমরা এই খাতে খরচ করব। বছর শেষে গিয়ে আমরা যদি দেখি যে আমার আসলেই ওই খাতে ঠিক সমপরিমাণ না হলে কাছাকাছি খরচ হয়েছে, তার মানে আমার বাজেটটা ঠিক আছে এবং বাজেট অনুযায়ী আমি আমার পরিকল্পনা সাজিয়েছি। আর বাকিগুলো অর্থাৎ কর্মী মনোবল, সফটওয়্যার, কর্মী সংস্থা সন্তুষ্টি, এইগুলো আসলে কোনো ধরনের নিয়ন্ত্রণ কৌশল না। এবার আসি নিয়ন্ত্রণের আরেকটা কৌশল হচ্ছে সিপিএম। এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড। অর্থাৎ আমাদের যে এক্সামগুলো আসবে সামনে, সেগুলোতে হচ্ছে আমরা দেখব যে
কিছু ফুল ফর্ম জানতে চাইবে। ওকে, আচ্ছা, কোনটি নিয়ন্ত্রণ কৌশল? এখন দেখি, এই যে আমরা এখানে অন্যান্য কিছু দেখলাম না, অন্যান্য কিছু কৌশল, এই অন্যান্য কৌশলের মধ্যে হচ্ছে এখন আমরা নতুন একটা কৌশল দেখব, সেটা হচ্ছে এই যে, সেটা হচ্ছে এই সম আয় ব্যয় বিন্দু। অর্থাৎ আমরা যে বিন্দুতে দেখা গেল আমি 5,000 প্রোডাক্ট সেল করছি 10 টাকা করে, প্রতিটা 10 টাকা করে, আমার টোটাল হচ্ছে 50,000 টাকা বিক্রি হলো। আমার কাঁচামালে খরচ হলো হচ্ছে আমার 10 টাকা, টোটাল 40,000, এবং হচ্ছে আমার অন্যান্য খরচ হলো আরও 10,000 টাকা। ঠিক আছে, সব মিলায় দেখা গেল যে আমার আসলে জিরো প্রফিট। আয় ব্যয় যেখানে হচ্ছে সমান, এগুলো হচ্ছে আমার ব্যয়, এটা হচ্ছে আমার আয়। আয় ব্যয় সমান এমন একটা টার্গেটকে যদি আমরা হাতে রেখে কাজ আগাই, সেটাও এক ধরনের নিয়ন্ত্রণ কৌশল, যে আমরা দিন শেষে আয় ব্যয় শূন্য হবে, অর্থাৎ আয় ব্যয় সমান হবে এবং আমাদের নেট প্রফিট জিরো হবে, এমন একটা জিনিসকে কেন্দ্র করে আমরা সামনে আগাই। ওকে, এরপরে নিয়ন্ত্রণের ওই যে বললাম অন্যান্য প্রক্রিয়া, এই অন্যান্য প্রক্রিয়ার মধ্যে আরও একটা প্রক্রিয়া আসবে, সেটাকে আমরা বলছি নিরীক্ষা। অর্থাৎ আমরা পরীক্ষা নিরীক্ষার কথা বলি, দেখা গেল যে আমরা আমাদের কার্যক্রম শেষ করার পরে আমাদের যে পরিকল্পনা অনুযায়ী কাজ হয়েছে কিনা এটা নিরীক্ষণ করা কোনো একটা স্পেশালাইজড কাউকে দিয়ে। এবার আসি সুকুক কি। সুকুক, আমরা বর্তমানে বাংলাদেশে আমরা দেখি যে ঋণপত্রগুলো বন্ড নামে সেল হয়ে থাকে, যে আমরা যে বাজারে ঋণপত্র, অর্থাৎ কোনো একটা বড় ধরনের প্রতিষ্ঠান, পাবলিক লিমিটেড কোম্পানি, তারা কি করে বন্ড ইস্যু করে। কারা ইস্যু করে? পাবলিক লিমিটেড কোম্পানি। এখন কেন ইস্যু করে? তাদের অর্থ সংকলনের জন্য। কিসের জন্য? তাদের অর্থ সংকলনের জন্য। এখন তারা যে এটা ইস্যু করে, এটা তো নর্মালি হচ্ছে সুদ ভিত্তিক, অর্থাৎ আমরা বন্ড ইস্যু করলাম 10,000 টাকা, এটার উপরে প্রতি বছরে আমাকে 10% কি দিতে হবে? ইন্টারেস্ট দিতে হবে, অর্থাৎ সুদ ভিত্তিক। কিন্তু বর্তমানে দেখা যায় যে যারা হচ্ছে ইসলাম সচেতন, তাদের ক্ষেত্রে আসলে এই বন্ডগুলো তারা ক্রয় করে না, রেদার তাদের জন্য নতুন এক ধরনের বন্ড এসেছে, তার নাম হচ্ছে সুকুক বন্ড, যেটাকে আমরা বলি ইসলামী শরিয়া ভিত্তিক বন্ড। ওকে, মুদ্রানীতি প্রণয়ন করে কে? এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে মুদ্রানীতি মানে হচ্ছে আমাদের আর্থিক যত কাজ আছে, অর্থাৎ আমরা এটাকে হচ্ছে বলতে পারি মানিটারি পলিসি। মানিটারি পলিসি, এই যে মানিটারি পলিসি, অর্থাৎ ফিউচারে বাংলাদেশের মানি ম্যানেজমেন্টটা কিভাবে হবে, এই সকল কিছু বিবেচনার দায়িত্ব থাকে বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ একটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের উপরে। কেন্দ্রীয় ব্যাংকের উপরে। আর অর্থ মন্ত্রণালয় এই ক্ষেত্রে অথবা গভর্নমেন্ট এক্ষেত্রে হচ্ছে ফিসক্যাল পলিসি ইস্যু করে। ফিসক্যাল পলিসি, ঠিক আছে, ওইটা হচ্ছে আর্থিক পলিসি, বা আমরা ওই ধরনের অন্য ধরনের কথা বলতে পারি, যেগুলো হচ্ছে একটা দেশ যখন আর্থিক বছরে পদার্পণ করে, তখন একটা দেশের গভর্নমেন্টের কী কী ধরনের পরিকল্পনা থাকে। এটা একটা সাধারণ জ্ঞান টাইপের প্রশ্ন। এখানে বলছে বাংলাদেশে ভ্যাট কত সালে চালু হয়? এটা হচ্ছে 1991 সালে বাংলাদেশে ভ্যাট চালু হয়। ভ্যাটের ফুল ফর্ম কি? ভ্যাটের ফুল ফর্ম হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ওকে, আচ্ছা, ব্যাংক হার হ্রাস পেলে বাজারে অর্থ সরবরাহ। এখন দেখেন এখানে একটু বোঝার ব্যাপার আছে। ব্যাংক হার যদি হ্রাস পায়, অর্থাৎ আমি ব্যাংক আমাকে যে ঋণটা দিবে, এই ঋণের হারটা কি হলো? কমে গেল। অর্থাৎ আমি আগে 10% সুদ দিতে হতো, আমি একটা ঋণ দিলাম, আমার এখন 8% সুদ দিতে হবে। তাহলে কি হবে? আমি এখন বেশি বেশি কি করব? বেশি বেশি ঋণ গ্রহণ করব। আমরা হচ্ছে বিজনেস। সো বিজনেস যদি বেশি বেশি ঋণ গ্রহণ করে, তাহলে বাজারে কি হবে? মার্কেটে অনেক বেশি টাকা চলে আসবে, অর্থাৎ কি হবে? অর্থ সরবরাহ বেড়ে যাবে। বুঝতে পেরেছি? আর যদি উল্টাটা হয়, অর্থাৎ যদি ঋণের হার 10% থেকে যদি 12% চলে যায়, তখন দেখা যাবে যে আমাদের মানুষজন আর খুব বেশি আগে যা ঋণ নিত তার চেয়ে আরও বেশি কম ঋণ নিবে, যার কারণে বাজারে অর্থ সরবরাহ কমে যাবে। পরিকল্পনা সংশোধন করা হয় কিসের মাধ্যমে? সো দেখেন, আমি একটা পরিকল্পনা বছরের শুরুতে গ্রহণ করলাম, সেই অনুযায়ী
সংগঠন করলাম, কর্মী সংস্থান করলাম, নেতৃত্ব দিলাম, সর্বশেষ বছরের শেষে গিয়ে আমরা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে দেখলাম যে আমার কি কি ভুল ত্রুটি আছে, কি কি জায়গায় সংশোধন করতে হবে, সেই অনুযায়ী পরবর্তী পরিকল্পনা আমি সাজালাম। তাহলে একটা পরিকল্পনা সংশোধন করা হয় কিসের মাধ্যমে? সেটা হয় এই নিয়ন্ত্রণের মাধ্যমে। ওকে, কোন ধরনের সংগঠন সমন্বয় অর্জনে বাধা সৃষ্টি করে? এখন দেখেন, সমন্বয় অর্জন মানে কি? একজনের কাজ দ্বারা অন্যজনের কাজ প্রভাবিত হবে। কিন্তু আমরা এখানে দেখি যে এই কার্যভিত্তিক সংগঠন যেটা এখানে হচ্ছে মূলত বিশেষজ্ঞ জ্ঞানটা হচ্ছে প্রভাব ফেলে, অর্থাৎ যে যে বিষয়ে দক্ষ তাকে সেই দায়িত্বই দেওয়া হয়, যার কারণে তার দায়িত্বের মধ্যে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না, তার দায়িত্বটা সে নিজেই বুঝে নেয়। এর যেমন সুবিধা আছে এর অসুবিধাও আছে। সেটা কি? এইটার ক্ষেত্রে সমন্বয় অর্জন করাটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়। আর সরলরেখী কি হয়? এই যে আমরা 1 বাই 1 একজন আরেকজনের কাজে কিন্তু প্রভাব ফেলতে পারে। ওকে, উপরের পার্সন হচ্ছে নিচের পার্সনের কাজে প্রভাব ফেলতে পারে। কমিটি হচ্ছে আমাদের একটা বিশেষ পরিস্থিতিতে তৈরি করা হয় কমিটি। আর ম্যাট্রিক্স হচ্ছে দুই ধরনের সংগঠনের একটা সমন্বিত রূপ, অর্থাৎ এখানে হচ্ছে প্রজেক্টের একটা প্রজেক্ট ব্যবস্থাপক থাকে, একজন সরলরৈখিক ব্যবস্থাপক থাকে, দুজনরা মিলে হচ্ছে একটা নির্দিষ্ট প্রোডাক্টকে যখন ঠেলে টেনে তুলতে হবে এবং ওই প্রোডাক্টকে একটু প্রমোট করতে হবে, তখন এই ধরনের সংগঠন গড়ে তোলা হয়। সর্বশেষ আর আগেরটা হচ্ছে পার্ট ব্যবহৃত নিচের কোন ক্ষেত্রে? পার্ট, আমরা যে পার্ট এবং গ্যান চার্ট এগুলো মূলত ব্যবহার করা হয় নিয়ন্ত্রণে। এখন যদি আমরা পার্টের ফুল ফর্ম দেখি, এটা হচ্ছে প্রোগ্রাম, আচ্ছা, পারফরমেন্স ইভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। অর্থাৎ আমি যে পারফরমেন্স করছি এই পারফরমেন্সের ইভালুয়েশন করলাম এবং সেটাকে একটা রিভিউ করলাম, এটা হচ্ছে নিয়ন্ত্রণের একটা কৌশল। এবং সর্বশেষ আমাদের যে প্রশ্নটা, কোনটি নিয়ন্ত্রণ কৌশল সংশ্লিষ্ট বিষয় নয়, আমাদের জ্ঞান চার্ট আমরা ওই যে শেষের পার্টটা বলেছি, আমাদের সোয়াট অ্যানালিসিসও আমি বলেছি যে নিয়ন্ত্রণের একটা পার্টও হচ্ছে একটা নিয়ন্ত্রণের পার্ট। অর্থাৎ অনুপাত বিশ্লেষণটা মূলত আমরা নিয়ন্ত্রণের জন্য করি না, এটা হচ্ছে বাহ্যিক যে পক্ষগুলো আছে তারা বিভিন্ন সিদ্ধান্ত নিবে, তারা যখন সিদ্ধান্ত নিবে তখন তারা এটা এই ধরনের, যে আমরা বলতে পারি যে এই ধরনের ব্যাপারগুলো তারা হচ্ছে তাদের সিদ্ধান্তের মধ্যে ইনক্লুড করে। ওকে, সো এই ছিল আমাদের মোটামুটি জিএসটির যে 100টি এমসিকিউ ম্যানেজমেন্টের উপরে। আমরা এটা একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করলাম তোমাদের মাঝে, এবং আমাদের যে পরবর্তী এক্সামগুলো আছে, অর্থাৎ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের আরও একটি এক্সাম আছে, সেই এক্সামের পরে আমরা আবারও আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা রইল এবং আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ সকলকে।